স্বীকার করেছে আত্মস্বীকৃত খুনি, একটা দুটো না 6টা খুনে সে স্বীকার করেছে এবং 6টা বর্ণনা দিয়েছে। এই এতটুকুই তার জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে বাকি যে বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করবেন, সন্দেহ করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সন্দেহের কোনো অবকাশ থাকে না, কথা বলেই জানতে পারবেন। চলুন আমরা আজকের অতিথির কাছে চলে যাই এবং প্রথমে আমরা ওর কাছ থেকে ওর নামটা জানবো। আপনি আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ আল আমিন পারামানিক। আপনার নাম মোহাম্মদ আল আমিন পারামানিক? হ্যাঁ। আচ্ছা, আলামিনকে আজকে আমরা আলামিন বলেই ডাকবো। আলামিন অসম্ভব সুন্দর একটা নাম এবং আলামিন মানে হচ্ছে বিশ্বাসী। আপনি তো আপনার নামের অর্থ জানেন? হ্যাঁ আমি জানি। আলামিন আজকে আমাদের কাছে জীবনের যে গল্প বলতে এসছে সেটাকে আমরা গভীরভাবে বিশ্বাস করব। আলামিন, হ্যালো 8920 শোনা হয়? হ্যাঁ আমি শুনি, দীর্ঘ 5 মাস শুনি আমি। 5 মাস যাবত আপনি শোনেন। আপনি কি মনে করতে পারেন যে এই মুহূর্তে যে আপনার কোন গল্পটা আপনার অনেক অনেক বেশি দাগ কেটেছে আপনার মনে? আমি এইটা তো আগে জানতাম না, কোনো এফএম শুনতাম না। আমি একদিন একটা মুভি সিনেমা ডাউনলোড দিতে গিয়েছি কম্পিউটারে, তখন একটা ছেলে বলছে যে ভাইয়া জীবনের গল্প আছে নাকি আপনার কাছে? তে বলছে যে হ্যাঁ আছে। আমি আবার বললাম কিসের জীবনের গল্প ভাই? তে বলছে এবিসি রেডিও থেকে এইরকম একটা এফএম আছে আমাদের কাছে। তো আমি বললাম ঠিক আছে আমাদের দেন। তো 2টা দিছে, একটা দিয়েছিল বর্ষা আর একটা দিয়েছিল সাজিনা হাসান। এই 2টা দিয়ে 30 টাকা নিছে। আমি তখন ওইটা নিয়ে আমার লাইফের ফার্স্ট এটা আমি শুনি। আপনার কাছ থেকে 30 টাকা নিয়েছে মানে আমি ঠিক বুঝতে পারলাম না, এটা কি কোনো দোকান থেকে? হ্যাঁ দোকান থেকে, কম্পিউটার থেকে আমি ডাউনলোড দিছি। মানে কোন একটা দোকানে গিয়ে আপনি জানতে পারলেন যে ওখানে জীবনের গল্প বিক্রি করা হয়? হ্যাঁ বিক্রি করা হয়, ওখানে আমি ডাউনলোড দিছি। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে একটু অ্যাড্রেস করছি যারা এই কাজটি করেন। দেখুন, আমরা কিন্তু আপনাদের কাছে কোনো গল্প সেল করি না। এবং কোথা থেকে করেছেন এটা বলুন তো? এটা আমি করছি গাজীপুর বাইপাস চৌরাস্তা থেকে। কেন গিয়েছিলেন ওই দোকানে? ওই দোকানে গেছিলাম একটা মুভি ইতিহাস ছবি মারুতের ছবিটা তুলতে, যাওয়ার পরে ওই 2টা আমি নেই, 30 টাকা নিচ্ছে আমার কাছ থেকে। ওইখানে ওরা বিক্রি করছে যে জীবনের গল্প নামে। আপনাকে বলছিল যে ভাই জীবনের গল্প নিবেন কিনা? আমাকে বলেনি, একটা ছেলে নিচ্ছে। তখন আমি বলছি যে ভাই এগুলা কত করে নেন? তে বলছে 2টা নেবেন। কি হিসেবে দিচ্ছিল? ওরা কি সিডি করে দিচ্ছিল না পেন ড্রাইভে? না সিডি না, ওরা মোবাইলে আপনার এমনি যেরকম অডিও গানগুলো দেয় না এরকম ভাবে দিচ্ছে মেমোরিতে। ওকে, আমাদের ভালো লাগছে যে এগুলো এত বেশি ছড়িয়ে পড়ছে, কিন্তু সেই সাথে কষ্ট লাগছে যে জিনিসগুলো আমরা ফ্রি দেই সেগুলো কেন কেউ নিয়ে নিয়ে গিয়ে সেল করছেন। প্রথমত হচ্ছে যে এটার কপিরাইট একমাত্র এবিসি রেডিওর, এটা করলে এটা একটা অপরাধ হয়ে যাবে। তবে আমরা সবাইকে অনুরোধ করতে চাই ভালোবাসার জায়গাটা থেকে, প্লিজ এটা করবেন না। যদি কাউকে দেওয়ার শখ থেকে থাকে তাহলে আপনারা এমনিতেই দিন, কিন্তু বিক্রি করবেন না। এভাবে বিক্রি আসলে করেন না। এবং যারা আমাদের এখানে অতিথি হয়ে আসেন তারা 1 টাকা নেন না আমাদের কাছ থেকে এবং আমরা তাদেরকে কোনো পে করি না। সুতরাং এভাবে এখানে মুনাফা করাটা উচিত হবে না, এটা অমানবিক হবে। ভালো লাগলো আপনার কাছ থেকে এরকম একটা তথ্য পেয়ে, আমার জানা ছিল না হঠাৎ করে। একসাথে খারাপও লাগলো যে আপনাকে কিনতে হয়েছে এটা। তো তারপরে আপনি হ্যালো 8920 শুনলেন, রাইট? হ্যাঁ। যাই হোক, আমরা একটু বেসিক জায়গাগুলোতে আসতে চাই। আপনি তো যেহেতু হ্যালো 8920 শুনেই ফেলেছেন এবং জানেন, আমাদের বেসিক জায়গাটা হচ্ছে আপনার বয়সটা যদি একটু বলতেন, আপনার লেখাপড়া আপনি কতদূর পর্যন্ত করেছেন যদি আমাদের শ্রোতাদের একটু বলতেন, এবং একই সাথে আপনার জন্ম কোথায় হয়েছিল, কোন জেলাতে? হ্যাঁ আমার জন্মস্থান পাবনাতে। পাবনাতে, ওকে। হ্যাঁ আমার বয়স 26 বছর। এখন 26 চলছে? হ্যাঁ। আর আপনি যে আলামিন নামটা এখানে বলছেন, এটা কি আপনার আসল নাম বলছেন নাকি আপনি ফেক নামটা বলছেন? এটা আমার আসল নাম। এটাই আপনার পিতৃ প্রদত্ত নাম, যেটাকে আমরা বলতে থাকি। চলুন আলামিন, আপনার জীবনের গল্প আমরা যেতে চাই। আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি শুরু করতে চাচ্ছি যখন আমি ক্লাস 6-এ পড়তাম সেখান থেকে। জি। আমরা 5 ভাই 3 বোন, 3 আপাতত বিয়ে হয়েছিল। তো আমাদের পরিবারটা অনেক অনেক সৌন্দর্য ছিল। কিরকম? এত হাসি খুশি ছিল যেটা মানে যে কখনো মনেই হয় না যে এত সুন্দর পরিবেশ বা এত সুন্দর আনন্দের পরিবার কোথাও আছে। বাবা কি করতেন আপনাদের? আমার বাড়িতে আপনার তাঁত শিল্প আছে, শাড়ি লুঙ্গি তৈরি হতো, ওইটার ব্যবসা করতো। আচ্ছা আচ্ছা। আমি তখন লেখাপড়া করি, তখন মাঝে মধ্যে ওগুলা বিক্রি করতাম। তো তারপরে আমি যখন 6-এ উঠি তখন আমাদের ওইখানে বাড়ির পাশে একটা মেয়ে আসলো তার নানুর বাড়ি। তখন আমি একদিন কাপড় নিয়ে যাচ্ছি, শাড়ি, জামদানি শাড়ি। আচ্ছা। তখন যাইতে দেখি ওই মেয়েটা, একটা বাগান আছে বাড়ির সামনে, বাগানের মধ্যে বসে 2টা শালিক পাখির বাচ্চা আছে, বাচ্চাদের চাউল খাওয়াচ্ছে। ওকে, বিউটিফুল সিন। হ্যাঁ তখন আমি দেখে মানে আর কি, ওকে দেখতে ঠিক পাখির বাচ্চার মতোই লাগতো, এত সুন্দর ছিল। তারপর তখন আমি দেখে চলে যাই। তো আসার পরে 2 দিন পরে আবার দেখা হলো বাড়িতে, বাগানের মধ্যে। বললাম আচ্ছা তোমার নাম কি? তে বলছে আমার নাম মুন্নি। মুন্নি? হ্যাঁ। আমার নামটা জিজ্ঞেস করলো, তো আমি বলছিলাম। বলার পরে আর কোনো কিছু বলা হয়নি সেদিন। এভাবে দেখাশোনা হয় অনেক দিন। অনেক সময় ওই জল শাড়ি পরতো নেভি ব্লু কালারের।
এত সুন্দর, হ্যাভি, দারুণ দেখাতো আমার কাছে। এক সময় তাতে মনে হয় যে ওর চাইতে বেশি কিছু আমার কাছে কিছুই নেই। ওই সময়টা তো মনে হচ্ছিল যখন আপনি হ্যাঁ। কোন ক্লাসে পড়ছেন? আমি তখন 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়ছেন। সেই সময়টাতে আপনার চোখে পৃথিবীর সমস্ত সৌন্দর্য একটা মেয়ের মধ্যে আপনি হ্যাঁ, খুঁজে পেলেন। শুধু ওর মধ্যে। ওকে, পাখির বাচ্চা নাম কি ছিল? নাম ছিল মুন্নি। ওকে, মুন্নি। একটু আগে বলছিলেন মুন্নি বদনাম হুয়ে, এই জন্য একটা গান আছে না হিন্দি, আমি আসলে হিন্দি শব্দটা তোরা উচ্চারণ করতে পারি না ভালোভাবে। যাই হোক, হ্যাঁ, তারপর? তো তারপরে আমি বললাম, ওর এক চাচি ছিল ওইখানে। জি। তো বললাম যে আচ্ছা চাচি, আপনার এটা তো ভাসতে হয় তাই না? তো বলছে হ্যাঁ। তো আমি বিয়ে করতে চাইছিলাম। তো বলছে তুমি তাইলে ওদের নিজেই বলো, নিজেই বলো, আমার কাছে বলে তো লাভ নেই। তো বলছিলাম ঠিক আছে। ক্লাস 6-এ থাকা অবস্থা আপনি বিয়ে করতে চাচ্ছেন? হ্যাঁ। হো ভাই, যারা অনেকে চাকরি বাকরি করেও অনেক সময় সাহস পান না বিয়ে করার জন্য, আমার মনে হয় ক্লাস 6-এর বাচ্চাদের কাছ থেকে তাদের একটু সাহস নেওয়া উচিত। যাই হোক, হ্যাঁ, তারপর? তো অনেকদিন পরে, প্রায় 2 মাস পরে, ওই ও ভিজা কাপড়ে মানে গোসল দিছে। তো আমি ডাক দিলাম, আমাদের বাড়ির পাশে দিয়ে ছোট্ট একটা নদী আছে। জি। তো বললাম যে তুমি এই পাশে আসবে? তো বলছে না না, আমি যাবো না, আপনি আসেন। তো আমি গেলাম। স্বাস্থ্য মানে ভালো তো, ভিজা কাপড়ে থাকলে অনেক সুন্দর দেখায়। তো আমি বললাম যে তোমার একটা কথা বলবো, মাইন্ড করবা না? তো বলছে না, বলেন, সমস্যা নেই। তো বলছি আমাদের তো তোমার ভালো লাগে, তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি বিয়ে করতে চাই। ওকে। তখন এটা বলছে যে আমি রাজি আছি, আমার বাবা মার কাছে আপনি এটা বলেন। তখন আমি আমার দুলা ভাইয়ের কাছে বলি, ছোট দুলা ভাইয়ের কাছে বলি যে এই কথা। আমি একটু জানতে চাই যে আপনার তো আরো বড় ভাই বোন ছিল, রাইট? হ্যাঁ, আমার বড় 2টা ভাই ছিল। তারা কি বিবাহিত ছিল? না, তাদের 2টা ভাইয়ের বিয়ে হয়েছিল না। আচ্ছা, আর আপনার বোন যারা ছিল? আমার বোন যে 3টা আবার ছিল, সবারই বিয়ে হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আপনি দুলা ভাইকে বললেন, তাই না? আমার দুলা ভাইকে বললাম যে আপনারা বাড়িতে বলে কথা বলে রাখেন, আমি 5 বছর পরে আমার 2 ভাই যখন বিয়ে করবে তারপরে বিয়ে করব। এর মধ্যে আমি নিজে গিয়ে ওই মেয়ের বাবা মাকে বলছি যে আন্টি, আপনার মেয়েকে তো এরকম আমার পছন্দ হয়, তো আপনারা যদি রাখেন ওকে তাহলে আমি বিয়ে করতে চাই। মারহাবা। কি সাহস রে ভাই আপনার। বলছে যে তোমার তো বড় 2 ভাই আছে, তারা থাকতে কিভাবে তোমাদের বিয়ে দিবে? বলছে আপনি যদি ঠেকায় রাখেন বিয়ে করব আমি, সেটা আমাদের ব্যাপার। বিয়ে তো আমার বড় ভাইরাও করবে না আর আমার বাবাও করবে না, আমি করব। ওকে। তখন বলে ঠিক আছে। তখন আমি বলি যে এই আঙ্কেলকে দিয়ে একটু আমার বাড়িতে বলায়েন। তখন এইভাবে আমার দুলাভাই। ওর বাবা কি করতো? মেয়েটার বাবা কি করতো? মেয়েটার বাবা আর কি মানে কামলা দিত। হ্যাঁ, মানে একটু গরিব ছিল, আপনাদের তুলনায় অনেক বেশি গরিব ছিল, তাই তো? হ্যাঁ, জি জি, এটাই। নোট অন দ্যাট পয়েন্ট। ও স্বাভাবিকভাবেই এই অধিকারটা চর্চা করতে পেরেছে, তার পেছনের অন্যতম একটা কারণ আমরা বলতে পারি যে ইকোনমিক যে স্ট্যাটাসটা সেটা একটু বিলো ছিল, এবং একইভাবে আমরা বলতে পারি যে ওরাও মোটামুটি ভাবে ব্যাপারটাকে কনসার্নে নিয়েছে, কারণ ও যে ঘরের সন্তান সেটা তাদের তুলনায় একটু বনেদি ঘরের সন্তান। যাই হোক, আমরা এই ফাঁকে একটু আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আজকে যে গল্প বলতে এসছে আলামিন, সে গল্পে আমি সবাইকে একটু সতর্ক করতে চাই ইন এ সেন্স গল্পের কিছুটা এসেন্স আমি জানি, এই গল্পের সত্যতাও আমরা আবিষ্কার করার চেষ্টা করব গল্পের শেষ পর্যন্ত, কিন্তু গল্পটা একটু ভয়াবহ ধরনের গল্প এবং আশা করছি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। আর একই সাথে একটু বলতে চাই, যারা ফেসবুকে নেই তারা ফেসবুকে গিয়ে ওর সম্পর্কে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, চাইলে আপনারা ওখানে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। যারা বেশ কিছুদিন যাবত আমাদের রেডিওতে প্রোমোটা শুনেছেন তারা একটু আঁচ করতে পারবেন যে আসলে গল্পটা কোন দিকে যাচ্ছে বা ভয়াবহ কতটা। চলুন শোনা যাক। আমি একটু কনফিউজ, আমি একটু কিছুটা ভীত আসলে গল্পটা কোন দিকে যাবে। আমাদের ফেসবুকের ঠিকানাটা আমি আরো একবার বলে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তো তারপর আপনি যখন বললেন যে আপনার বাড়িতে প্রস্তাব পাঠাতে। হ্যাঁ, আমার বাড়িতে প্রস্তাব পাঠাতে বলছি। তারপরে দুলাভাই তো ফ্রি কথা বলতে পারতাম তার সাথে। তো সে আমার বাড়িতে বলছে ওই মেয়েকে নাকি বিয়ে করবে 5 বছর পরে, তার বাবা মারে কথা বলতে রাখছে। তখন আমার আব্বা খুব রাগী মানুষ ছিল, অনেক রাগী, যেটা একবার বলতো সেটা করতো। তখন আমাকে বলে কি রে, তুই বিয়ে করবি? তো আমি বলছিলাম হ্যাঁ। তখন বলে তুই তো কাজ জানিস না। তখন আমি ক্লাস 7 উঠছি। বলছে তুই তো কাজ জানিস না, তুই তাহলে একটা যে কোনো জায়গাতে গিয়ে কাজ করে দেখাতে যদি পারিস যে আমি বিয়ে করলে আমার বউকে নিয়ে সংসার করতে পারবো, তাহলে তোকে বিয়ে দেবো। আচ্ছা। তো আমি বললাম আমি তো কোনো কাজ জানি না, আমি শুধু পারি মানে শাড়ি বানাতে। ওই সময় আমি তো লেখাপড়া করতাম, আমি সব ধরনের শাড়ি, লুঙ্গি, 3 পিস, এগুলো ধুতি হিন্দুদের সব তৈরি করতে পারি। জি। তখন আমি সিরাজগঞ্জ বেলকুচি নামে একটা জায়গা আছে,
ওইখানে আসি 17 দিন কাজ করি। 17 দিন? হ্যাঁ। জি। 18 দিনের দিন বাড়িতে যাই। কি কাজ করেন আপনি ওখানে? আমি ওইখানে শাড়ি বানাই। আচ্ছা। শাড়ি বানাইছিলাম, তো লেখাপড়াটা বাদ হয়ে গেল। বাদ দিয়ে দিলেন মেয়েটার জন্য? হ্যাঁ, শুধু মেয়েটার জন্য কাজ করতে গেলাম, লেখাপড়াটা একদম বন্ধ হয়ে গেল। বাবা মা বকা দেয়নি আপনাকে এটা শোনার পরে যে লেখাপড়া বন্ধ করে দিচ্ছেন, বা শাসন করেনি? না, আমাকে বলছে এই কথা, আমি চলে গেছি। ও ও ও, ঠিক আছে। তারপরে আমি ওইখান থেকে আসি। আসার পরে ওই মেয়ের সাথে কথা বলি, তো মেয়েটা আমার সাথে কথা বলতে চায় না। তো বললাম, কি ব্যাপার, তুমি আমার সাথে কথা বলতে চাও না? যেদিন আমি কাজ করতে গেছি সেদিন ওকে বলছি যে দেখো আমার বাবা এই কথা বলছে। আমি ওর সাথে কখনো কোন ধরনের মিলামেশা বা গায়ে টাচও করিনি। অনেক ধরনের রিকোয়েস্ট করছে যে ঠিক আছে যাও, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে। বলতাম ঠিক আছে, তুমি দোয়া করো আমাদের আশাটা যেন পূরণ হয়। বলছে ঠিক আছে। তো আসছি, আসার পর কথা বলে না কেন, কথা বলো না কেন? তুমি যাবার দিন এত সুন্দরভাবে কথা বললে আর আজকে কথা বলো না। তখন আমার একজন বলছে যে শোন, ওই মেয়ের বাবা তোদের বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর মেয়ের বাবাকে ধরে মেরেছে তোদের বাড়ির লোক, তোর ভাইরা, বড় ভাইরা। ওহো, এই জন্য মেয়েটা কথা বলে না। তো তারপরে আমি এটা শোনার পরে বাড়িতে এসে বাড়ির আমার বড় ভাই আমার বাবার সাথে মানে মুখে মুখে তর্ক করছি, তর্ক বিতর্ক করছি অনেক সময়। আমার বাবাকে আমি কখনো আপনি বলিনি, তুমি বলে ডাকি। বলছি যে আমাকে বললেই তো পারতে, শুধু শুধু বাবাকে মেরে, তার তো দোষ নেই, আমি বলে গিয়েছিলাম। জি। তো আমাকে বলছে যে ঠিক আছে তুই শাড়ি নিয়ে যা, ওই শাহজাদপুর নামে একটা জায়গা আছে সিরাজগঞ্জ জেলায়, বলছে ওইখানে যা, দিয়ে টাকা সুতা নিয়ে আয়। তো বললাম ঠিক আছে। আমি ওইটা নিয়ে গেছি। এর মধ্যে আমার বড় দুই ভাই আবার মারছে ওই মেয়ের বাবারে। ওহো, মানে ভাবছে যে ওই মেয়ের বাবা ওদের এইসবগুলো বলছে, বলে দিছে। তখন আমি আসলাম, আসার পরে বিকালে গেছি মেয়ের কাছে। মেয়েটা কান্না করে, কথা বলে না। তখন আমারও এত খারাপ লাগতে লাগলো যে আমার ফ্যামিলির লোক এইরকম একটা এত বড় একটা জঘন্য কাজ করলো। ওর কান্না দেখে আমার চোখ দিয়ে পানি আসছে। তখন আমার সাথে কথা বললো না, আমি চলে আসছি। ঠিক সেই দিন রাতে আমাদের ওইখানে সবুজ নামে একটা ছেলে মার্ডার হয়। সবুজ নামে একটা ছেলে আপনাদের এলাকায় মার্ডার হয়? হ্যাঁ। এলাকাটা একটু বলা যাবে কোথায়? হ্যাঁ, বলা যাবে। এলাকাটার নাম ছিল খলিশাদহ। পাবনার খলিশাদহ? হ্যাঁ, পাবনা ফরিদপুর থানা খলিশাদহ। ফরিদপুর থানার খলিশাদহতে সবুজ নামে একটা ছেলে মার্ডার। হ্যাঁ, মার্ডার। এই পয়েন্টগুলো একটু খুব ভালো করে একটু মার্ক করার জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করছি। ওকে, তারপরে আগের দিন তো কথা বলেনি মেয়েটা। পরের দিন সকালবেলা ওই মেয়ের একটা ছোট ভাই আছে, তো আমাদের এসে বলছে যে আপু আপনারা ডাকে। তাহলে তো আরো মানে আমার খুব খুব আনন্দ লাগছে, এত আনন্দ যেটা আমি মানে কখনো ভাবতে পারি না যে আমাদের হঠাৎ করে ডাকছে। তখন গেলাম, যাওয়ার পরে আগে তো মানে ছোট ছোট টেপ রেকর্ডার ছিল, একটা টেপ রেকর্ডার হাতে। তে বললাম কি ব্যাপার, গান শুনছো? তে বলছে না, শোনো একটা কথা বলবো তোমাদের। তো বললাম বলো। তুমি বলবে, আমি শুনবো না, বলো কি বলবে। তখন আমাদের বলছে যে ছবির মধ্যে তো অনেক মানুষই অভিনয় করে, টেপ রেকর্ডারে শোনে, আমরা কিছু কথা বলি না, শুনি যে কিরকম লাগে। তখন আমি বলি যে এটা একটা কথা হলো, টেপ করে কথা শুনবে, এমনিতে কত কথা শোনা যায়। তো বলছে না না, একটু বলো না। খুব সুন্দর করে বলছে, এত সুন্দর মধুর সুরে বলছে। তো বললাম ঠিক আছে, কি বলতে হবে? তো বলছে আমি শিখিয়ে দিচ্ছি, তুমি বলো। ও আমাদের শিখিয়ে দিল। আমাদের বলতে বললো কি যে তুমি বলো, সবুজ তো তোমাদের ভালোবাসে, সবুজকে আজকে রাতের মধ্যে যেভাবেই হোক দুনিয়ার থেকে সরিয়ে দেব। কালকের থেকে আমার ভালোবাসার রাস্তার কোনো কাটা থাকবে না, সবকিছু ক্লিয়ার। তোমার জীবনে আমি ছাড়া কেউ থাকবে না। তো আমি ঠিক এই কথাটা এইভাবেই বলছি। তখন আমাদের বললো যে ঠিক আছে তুমি যাও, খাইছো, ভাত খাইছো? তো বললাম যে না খাইনি। তো বলছে ঠিক আছে যাও, হাত মুখ ধুয়ে ভাত খাও। তো রাতে মেয়েটার বয়স কত ছিল? মেয়েটা কোন ক্লাসে পড়তো সেই সময়? মেয়েটা ওই সময় পড়তো আপনার 6-এ। গল্পের ডাইমেনশন মোটামুটি আমরা বুঝেই গেছি এই জায়গাটায়, যে সবুজের মৃত্যুতে আপনাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এটা মোটামুটি ক্লিয়ার। কিন্তু এই জায়গাটা আমাদের শ্রোতাদের অনেক কনফিউশন থেকে যাবে যে ক্লাস 6-এর মেয়ের মাথার মধ্যে এই বুদ্ধিটা মোটেও আসবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে আপনি বলছেন যে তার বাবা কামলা ঘাটে পরিশ্রমী মানুষ, সে একটা টেপ রেকর্ডার কোথায় পাবে? আপনি সিরিয়ালে যান, আপনি জিনিসগুলো ক্লিয়ার করে দেন আমাদের কাছে। হ্যাঁ, ওকে। টেপ রেকর্ডারটা ছিল ওর মামার। ওর একটা মামা ছিল, ফার্নিচারের কাজ করতো। ওই সময় টেলিভিশন খুবই কম ছিল, আর ওরা তো গরিব মানুষ, ওইটাতেই গান শুনতো। আচ্ছা আচ্ছা। আর এই কথাগুলো সাজানো ছিল ওর মামা আর ওর মায়ের, ওর বাবা ছিল না এর মধ্যে জড়িত।
আচ্ছা, কারণ ওর মামারা সবাই জানে ওই মেয়ের সাথে আমার সম্পর্ক আছে, আর ওই মেয়ে যা বলবে আমি সেটাই শুনবো। ওকে। তখন ওই মেয়েটাকে অনেক বোঝা সোজা আমাদের সাথে এই ছলনাটা করায়। আপনি একটু আমাকে বলেন তো, সাধারণত যেটা হয় যে একটা মানুষ যখন খুন হয়ে যায় গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে, তখন কিন্তু মোটামুটি ওইসব এলাকার লোকজন একেবারে শ্বাস রব পড়ে যায়, সবাই জেনে যায়। আপনি যখন টেপ রেকর্ডার এই ভোকালটা দিচ্ছিলেন তার আগে কি আপনি জানতেন যে সবুজ মারা গিয়েছে? না, আমি এটা জানি না। তো আপনি তাকে জিজ্ঞেস করেননি যে এই কথাটা আমি কেন বলবো, এই ধরনের কথা আমি এই ধরনের কোনো কিছু জিজ্ঞেস করিনি। সে বলছে, আমি সব বললাম। যদি ওই সময় আরো কিছু বলতো সেটাও বলতাম। কারণ লাভ ইজ টোটালি ব্লাইন্ড, আমরা এটা বিশ্বাস করি। লাভ ইকুয়েশন থেকে কোনো কিছু জাজমেন্ট করা ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। ওর লাইফে এটা হয়েছে, সেটা বিশ্বাস করতে হবে আপনাকে। ওকে, তারপর? তখন আমাদের বলছে যে তুমি বাসায় যা ভাত খাও। তখন আমি বাড়িতে আসি, আর ওই ক্যাসেটটা ওর মামা ওর কাছ থেকে নিয়ে শোনার পরে ওকে সাথে নিয়ে আমাদের ওইখানে যে ছেলেটা মারা যায় তার বাবার কাছে যায়। যাবার পথে ক্যাসেটটা শোনায়, তো এই মেয়ের কাছে জিজ্ঞেস করছে যে আচ্ছা এটা কি সত্য? তো মেয়েটা বলছে হ্যাঁ, আমাকে আপনার ছেলে ভালোবাসতো, আমাকে ও জোর করে ভালোবাসতে চায়। কালকে রাতেই কথা বলছে। একবার বলছে, পরের বার আমি আবার বলছি যে তুমি কি বললে আবার বলো তো। পরের বার আমি এটা রেকর্ড করছি যে হয়তো মারতেও পারে, কিন্তু সত্য সত্য আপনার ছেলেকে ও মারছে। তখন আমি বাড়িতে আসি সকালে, আসার পরে ভাত খাইতে বইছি। আবার আমার এক ভাই বলছে যে কি রে তুই এই মেয়ের সাথে আবার কথা বলতে গেছিস কেন? তে বলছি তাতে তোমাদের সমস্যা কি? আমি কথা বলবো, তোমাদের সমস্যা কি? ভালো যদি লাগে তাহলে বাড়িতে রাখো, না লাগলে না রাখো। আমার মনে অনেক খারাপ লাগছে। ওর বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলতো তাকে মনে করতো যে তাকে মারি ধরে, এরকম খারাপ লাগতো, যে কেন না হয়। তখন ভাত খেতে বইছি, ভাত হাতে লিছি মুখে দিব, তখন আমার ভাতের প্লেটটা আমার সামনে থেকে সরিয়ে নিছে। কে সরিয়ে নিয়েছে? সরিয়ে নিছে আমার এক ভাই। আর এক ভাই পিছন থেকে এসে একটা লাথি দিছে আমার গায়ে। বলছে তুই ওঠ, তোর ভাত নেই, তোর বাড়িও নেই। তখন আমি খুবই খারাপ লাগলো। ঠিক এই জ্যৈষ্ঠ মাসের প্রথমেই আমাদের বাড়ির সামনে অনেকগুলো গাছ আছে, আমের গাছ। একটা আম পেরে কাঁচা আম কেবল একটা কামড় দিছি। এই সময়তে দুইটা লোক আসলো, খুব সুন্দর করে প্যান্ট শার্ট পরে। আমাদের বলছে যে এই যে ভাই শোনেন। তো বললাম কি? বলছে আলামিনদের বাড়ি চেনেন? তো বললাম যে তার বাবার নাম কি বলতে পারেন? তো বলছে আমার সাথে মেলে। তো বললাম হ্যাঁ আমি তো, বলেন। যখনই বলছে আমি, তখনই আমাকে একজন কলার ধরছে আর একজন দুই হাত পিছন ধরে হ্যান্ডকাপ লাগা দিছে। লাগা দিয়ে আমাকে প্রচন্ড মারে, মানে এত এত মারছে যেটা আমার বলা সম্ভব না। কতবার আমার জ্ঞান ওই জায়গাতে গেছে আর আইছে জানি না। ওই সময় আমার বাড়ির একটা লোক, শুধু আমার মা কান্না করছিল। আমি পরে জানতে পারছি জ্ঞান ছিল না তার, 6 দিন হাসপাতালে ছিল। আর একটা বাড়ির লোক আমার বাড়ির ভিতর গেট আটকা দিয়েছিল, কাউকে বাইরে বাড়াতে দেয়নি। ওকে। তখন আমাকে ওইখান থেকে নিয়ে আসে থানায় আনার পরে। কোন থানায় নিয়ে আসলো আপনাকে? ফরিদপুর থানায় আনছে। কত সালের কাহিনী এটা? এটা হলো আপনার 2006 পরে নেই, 2005 শেষের দিকে। ওকে। ফরিদপুর থানা মানে পাবনার ফরিদপুর থানা? হ্যাঁ, পাবনার ফরিদপুর থানা। তখন আমাকে আনছে, একদিন রাখছে, অনেক মার করছে। আমার বাড়ির থেকে একটা খাওয়ার জন্য কিচ্ছু দেয়নি, থানায় থেকে কিছু দেয় না। আপনাকে বলেছিল যে আপনাকে কেন মারছে বা কেন পিটাচ্ছে? কারণ আপনি তো সেই সময় শিশু ছিলেন। আপনি যদি অপরাধও করে থাকেন আপনাকে শাস্তি দেওয়ার কথা না। আইনি সংজ্ঞা অনুযায়ী যেটা হয়, প্রথম কথা হচ্ছে আপনি অপরাধ করেছেন কিনা সেটা তো জাজমেন্টের একটা বিষয় আছে। কিন্তু যেহেতু আপনি কিশোর অপরাধী, আপনি তখন ক্লাস 6 বা 7 পড়েন, রাইট? তার মানে আপনার বয়স এখন পর্যন্ত যেটা বলা চলে যে 12 বছর হয় নাই, তার মানে 12 থেকে 13, তখন কিশোর অপরাধী আপনি। কিশোর অপরাধীদের তো এরকম মারা যায় না। যাই হোক, আপনি যেটা বলছিলেন। না, আমার বয়সটা ওই সময় বেশি হবে, আর একটু বেশি হবে। হ্যাঁ, আরো অনেকটু বেশি হবে। অনেক দুষ্ট ছিলাম তো, স্কুলে যায়নি, বাড়ির সাথে স্কুল ছিল। অনেক বড় হওয়ার পরে। যাই হোক, আপনার বয়স 14 বছর হলেও আপনি কিশোর অপরাধী। কিশোর অপরাধীদের এভাবে মারা যায় না। তারপর এর কারণ ছিল যে ছেলেটা মারা গেছিল, তার বাপ অনেক জানাশোনা লোক, কোর্টে চলাফেরা করতো মহুদিদের সাথে। আচ্ছা। তো আমাদের থার্ড অফিসার বলে যে যদি 50,000 টাকা দেয় তাহলে তোকে মারবো না, তোকে এইভাবেই চালান দেবো, সমস্যা নেই, আমরা আরো সাক্ষী আছি, আমরা আরো সাক্ষী দেবো, তুই টপ করে যাবেন পাবি। তো কয় তোর ফ্যামিলির লোক আসে না, আমরা কি করবো? এই কথা বলে আর মারে, অনেক মারছে, জ্ঞান হারা যায়, আবার মারতে মারতে জ্ঞান ফেরায়। আপনি কি জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কেন আমাকে মারছেন? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম। তখন কি বলে ওরা? তখন বলে যে তুই সবুজকে মাজার করছিস, কয়জন ছিল তোর সাথে, কি কি নাম, তুই কোন দল করিস, কোন পার্টি করিস, এগুলো জিজ্ঞেস করে আমাদের। বলে তোর কাছে বন্দুক কয়টা আছে, কয়টা চাপাটি আছে। আমি তো এগুলো কখনো ওই সময় দেখি নাই বন্দুক। আচ্ছা।
তখন আমাকে মারার পরে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে যায় আমাকে বলে শোন, হসপিটালে যাবার পরে তুই বলবি যে তোকে মারেনি, যদি বলিস যে মারছে তাহলে এই সাইডে 2 গুণ বেশি মারবো নিয়ে আসার পরে। তখন আমি ওইখানে গিয়ে দাঁড়াতে পারি না, 2 জন ধরে রাখছে। আচ্ছা, আপনি মারের বর্ণনাগুলো দিবেন যে কিভাবে কিভাবে পেটাতো? হ্যাঁ দেবো। আমার এই হাত দুটো পিছনে দিয়ে হ্যান্ডকাপ লাগাতো, লাগায়া এই নিচে খালি প্লাস্টারের উপরে বসায় হেলান দেওয়াতো ওয়ালের সাথে। তারপরে 2 পা টান করে 2 পায়ের উপর 2টা পুলিশ বোট দিয়ে দাঁড়ায় থাকতো উঠে। আর যে মারবে থার্ড অফিসার হোক আর ওসি হোক, এই 2 পায়ের গিরাতে শুধু বাড়িতো। অনেক মোটা একটা বাঁশ আছে, 2 ইঞ্চি বাদে বাদে একটা করে বাঁশের পোর মানে গিরা আছে। এত মানে পিটা জিনিস দিয়ে বাড়িয়েছে আমাদের মারছে। আপনি ওই সময় শাউট করতেন, চিল্লাচিল্লি করতেন? হ্যাঁ, আমি ওই সময় চিৎকার দিয়ে জ্ঞান থাকতো না। ওহো। যখন বাড়ি দিত মনে হতো যে আমার চোখ দিয়ে কারেন্টের বাল্ব বের হচ্ছে, 500 পদের বাল্ব এরকম হতো। তখন জ্ঞান থাকতো না, আবার মারতো, আবার মারে, আবার জ্ঞান ফিরাতো। তারপরে গাছের সাথে একবার ঝুলিয়ে মারছে আমাকে। গাছের সাথে ঝুলিয়ে মারলো? হ্যাঁ। গাছ কোথায় পেলো থানার মধ্যে? থানার মধ্যে অনেক গাছ আছে। লোকজন দেখে না গাছে ঝোলালে? রাতে, দিনে না তো। আচ্ছা, কি করতো, কিভাবে ঝোলালো? রাতে গাছের সাথে মাথা নিচের দিকে দিয়ে পায়ের সাথে দড়ি বাঁধে ঝুলায় পায়ের তালেতে সেকোন রড আছে, রড দিয়ে বাড়ি দেয়। তো এইভাবে মারছে। মারার পরে আমাদের সকালবেলা চালান দিবে, চালান দেওয়ার আগে একটা বয়স্ক পুলিশ আসলো। তো বলছে কিরে এই নাম কার? তে বললাম স্যার আমার। তে বলছে যে বাইরে আসলাম। বলছে কিছু খাইছিস? তে বললাম যে না, কিছু খাইতে দেয়নি। বাড়ির থেকে লোক আইছে? কয় না, আসেনি কেউ। বলছে তোর বাবা মা নেই? তে বললাম যে আছে। কয় তুই কি তোর বাবা মার জারজ সন্তান যে তোরে দেখতে আসে না? তখন কি বলবো, কিচ্ছু বলার নেই, চুপ করে নিচের দিক ছিলাম তাকায়া। তখন বলে ঠিক আছে, খাওয়াটা তো পাস না, আমি কিছু দিয়ে দিচ্ছি। এই কথা বলে রোল দিয়ে আমাকে পড়ায় 150টা বাড়ি দেয়। ওহো। আমার পুরো শরীরে ওই পুলিশটা আমাকে যে বাড়ি দিছে, প্রত্যেকটা বাড়িতে আমার যেগুলো হাতের প্রতি দিছে, একটা করে বাড়ি দিছে, 30 ফিটে রক্ত বের হয়েছে প্রত্যেকটা বাড়িতে। আর যেগুলো পায়ের প্রতি দিছে, মাংসের উপর দিয়ে, এগুলোতে বের হয়নি। হাতের উপর দিয়ে, পায়ের গিরার উপর দিয়ে যেগুলো দিছে, প্রত্যেকটা বাড়িতে রক্ত 30 ফিটে বের হয়েছে। ওর পোশাক নষ্ট হয়ে গেছিল পুলিশের। তখন ওই পোশাক নষ্ট হওয়ার কারণে আমাকে আরো বেশি মারছে। আমাকে বলে তুই আমার এই রক্ত লাগা দিলি, এটা তো আর উঠবে না। এই কথা বলে আরবার মারে, আবার রক্ত ছুটে ওর গায়ে যায়, মুখে যায়, এরকম অবস্থা। কি দিয়ে মারতেছিল ওটা? আমাকে ওইটা মারছে হলো আপনার এই যে গাজীপুরের এদিকে পাওয়া যায় এক ধরনের বেত আছে, অনেক মোটা, সেই বেত দিয়ে। অত মোটা বেত আমি দেখিনি কখনো, শালবনে পাওয়া যায় বেতগুলা। তখন আমাকে চালান দিল। চালান দেওয়ার পরে আমাদের 2 পা 3 মাস সোজা হয় না জেলের মধ্যে যাওয়ার পরে। চালান দেওয়ার 14 দিন পরে আমাকে আবার রিমান্ডে নিয়ে আসে 7 দিনের। 7 দিনের রিমান্ড জানে। তখন আমি ওইখান থেকে এক পুলিশকে বলি যে স্যার আপনার মোবাইলটা দিবেন, আমি 1 মিনিট ফোন করবো বাড়িতে। তে বলছে ঠিক আছে না। তখন ফোন দিছি, রিসিভ করছে, নাম বলছি, কয় তোকে চিনি না। কে রিসিভ করেছিল ফোন? রিসিভ করছিল আমার বড় ভাই। পরে আবার দিছি, আমার আব্বা রিসিভ করছে, বলে তুই এর নামে তো কারো চিনি না, এটা রং নাম্বার। পরে 15 বার ফোন দিছি, লাস্টে শুধু রং নাম্বার। পুলিশের মোবাইলের টাকা ফুরা গেছে। পুলিশ আমাকে গাড়ির মধ্যে ওই পাবনা কোর্টের নিচে 3টা থাপড় মারলো খুব জোরে। আমাদের বলে যে তোর বোন আছে? তো বললাম যে হ্যাঁ আছে, তো বিয়ে হয়েছে। কয় তোর বোনকে কি আমার কাছে এনে দিবি যে তুই টাকাগুলো ফুরালি? এ ধরনের খুব খারাপ ভাষায় গালি দেয়। প্রিয় শ্রোতা, this is not a fiction and this is not a drama. This is not a cinematic story. This is real life story which you are listening right now. The show name is Hello 8920. কিছু বলার নাই, নো কমেন্টস। ওকে, তারপর কি হলো? তারপরে আমাকে থানায় আনলো। আনার পরে বলছে যে শোন, তুই কয়েকদিন আগে মার খাইছিস, তোদের কেউ দেখেনি, যদি 50,000 টাকা দিস দয়া করে, তাইলে তোদের আর মারবো না। তো বললাম স্যার 50,000 টাকা আমার বাড়ি থেকে খাওয়ার টাকা দেয় না, 1 মুঠ ভাত দিয়ে যাবে, ভাত দেয় না, আপনারাও কিছু দেন না, আমি তো না খেয়ে তো মারা যাবো। সাধারণ যে পুলিশ থাকে ওদেরকে বললো যে ওকে চেয়ারে বসাও, আমি আসছি। রাতে 10টার দিকে তখন খুব সুন্দর একটা চেয়ার আছে, চেয়ারে এনে বসানোর পরে আমার হাতগুলো টান করে দিছে চেয়ারের উপর। দিবার পরে আমার হাতে 2 হাতে ক্লিপ লাগিয়ে দিছে। লাগানোর পরে আমাদের বলছে যে টাকা দিবি নাকি? তো বললাম আমি টাকা কোথায় পাবো?
তো বলছে যে তাহলে তুই মার্ডার করছিস, তোর সাথে কে কে আছে এগুলা সব বল। তখন বললাম আমি এসব কিচ্ছু জানি না স্যার, এই কথা আমি সব বিস্তারিত বললাম। তখন আমাকে মানে বুকের উপরে একটা বোর্ড দিয়ে লাথি দেয়, বলে ফাজলামি করার জায়গা পাস না, আমাদের সাথে ফাজলামি করিস। এই কথা বলার পরে কারেন্টের প্লাগ ঢোকা দিয়ে যখন সুইচ দিছে, তখন আমার এই হাতের মধ্যে যে চারাটা আছে এর মধ্যে নখের মধ্যে ওই নিজিল আছে, নিজিল আপনার প্রায় 1 মিনিটে 100 বারের বেশি হাফ ডাউন করে। আমার এই হাতের মধ্যে হাফ ডাউন করাইছে। তখন আমার জ্ঞান ছিল না। পরে আমাদের বলছে যে কি আছে বলবি? তো বললাম স্যার আমার কাছে কিছুই নেই। তখন বলে কি রে তুই কি খাবি বলতো? তো বললাম কি খাবো আমি, মানে আমার কোন সেন্স ছিল না। আমি আবার বলছি যে আমি ডাউল খাবো। তো বলছে ঠিক আছে তোর ডাউলই খাওয়াচ্ছি। এই কথা বলে হোটেল থেকে ডাউল নিয়ে আসাইছে 1 ঢিস। আমাদের বলে দরকার 1 ঢিস ডাউল কেউ খেতে পারে? রান্না করা ডাউল পানির মতো 1 গ্লাস খেয়েছি, খাওয়ার পরে আর খাইতে পারি না, পেটে পাড়া দিয়ে সবকিছু বাইর করে। বলে আবার আর 1 গ্লাস খা, আবার খাই, আবার পেটে পাড়া দিয়ে সবকিছু বাইর করে। এইভাবে আমাদের 1 ডিশ ডাউল খাওয়াইছে আর পেটে পাড়া দিয়ে বাইর করাইছে সব পুরাটুক। বাইর করার পরে তখন আমার মাথায় শর্ট দিয়েছিল কারেন্টের, একটা হেলমেট ধরনের একটা যন্ত্র আছে ওদের কাছে, ওইটা মাথায় দিয়ে প্লাগ দিয়েছিল। তখন আমার মাথায় একদম কোনো কিছু সেন্স ছিল না। ওই সময় আমি কি বলছি আমার কিছু বলার মতো ক্ষমতা এখন আমি পাই না। মানে আপনার মনে নেই যে আপনি ওই সময় না কি না, বলেছেন? আমার কোনো কিছুই মনে নেই। আর যখন আমি বলতাম যে পিলসাপ ফেলবো, তখন ওই দেখতাম বালতির মধ্যে পানি দিয়ে কারেন্টের লাইন দিয়ে বলতো পিলসাপ ফেলবে বালতির মধ্যে, মানে প্রস্রাব করার কথা। হ্যাঁ। তখন আমি করতাম না, যেহেতু কারেন্ট আছে শর্ট দিবে। তখন পানি খাইতো অনেক, বলতো পিলসাপ করবি, আর যদি প্যান ভরে বা কাপড় চোপড় ভরে পিলসাপ করিস তাইলে তোরে ওইগুলো খাওয়াবো, ওই কাপড় সহ খাওয়াবো। আমার ফ্যামিলির লোক যদি যাইতো আমার এই ধরনের পরিস্থিতি কখনোই হতো না। তখন আমি ওই বালতির মধ্যে যখন পিলসাপ করতাম, তখন আমার পুরো শরীরের মধ্যে কারেন্টের এত জোরে একটা শর্ট দিত, দিয়ে জ্ঞান হারা পড়ে যেতেন। আমার মাথা ফুলে যেত, আমার এই কপালে এক সাইডে এখনো ফুলা আছে, পড়ে যেতে মাটিতে। এইভাবে অনেকবার করাইছে শর্ট, পরে 15 বারেরও বেশি। তো 3 দিনের দিন আমি 3 দিন কিচ্ছু খাইনি। রাত 2টার দিকে থার্ড অফিসার আমাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে পায়ের নিচে দিয়ে আমাদের মাঝখানে একটা মোটা রড আনলো, আনা 2 টেবিলের মাঝখানে রেখে ঝুলাইলো। ঝুলাই বলছে তুই মাথা সন্নিগতে থাকবি, যদি মাথা নিচের দিক দেই তাহলে পায়ের পাতা উপরের দিক ওঠে। আমাদের তখন ওই বাড়ি দেয় পায়ের উপর রড দিয়ে। তখন আমাদের বলছে আচ্ছা তোর সত্য ঘটনাটা বলবি? তো আমি বললাম যে স্যার এই কথা। তো বলছে কেন তোর বাবা মা আসে না দেখতে? বলছি না। তখন বলছে কি খাইছিস? বলছে কিছু খাই নাই। তখন ওদের ওই থানার মধ্যেই বাসা। তখন ওই থার্ড অফিসার যায় তার ওয়াইফদের সাথে নিয়ে আসে, এসে আমাদের দেখে আরো কিছু খাবার দিয়ে যায়। তখন আমি খাই আর কান্না করি, বলি যে আমার বাবা মা ভাই বোন সবাই আছে, তারা আমাকে দেখে না, আর এরা আমাকে ধরে আনছে, ঈদের আসামিকে মারে পিটানো এদের কাজ। এরা দেখেও মায়া লাগছে আমাকে দেখে, আমাকে ভাত দিয়ে গেছে, মাংস দিয়ে গেছে। কোন থার্ড অফিসার এটা করলো? যে থার্ড অফিসার আপনাকে মারলো সেই থার্ড? হ্যাঁ হ্যাঁ, যে আমাকে ঝুলিয়েছিল। ওকে, একটা অদ্ভুত একটা ব্যাপার, মানে এত অত্যাচার করার পরে আপনাকে গিয়ে তারা বাধ্য হচ্ছে হেল্প করতে। মানে আমি বুঝলাম না কেন সে মায়াটা কেন দেখাচ্ছে। ওই যে আমার সব বিস্তারিত সবকিছু জানছে, শুনছে যে এইভাবে ধরা খাইছি। আমার বলছে যে তো ইনফ্যাক্ট আরেকটা জিনিস যেটা হতে পারে যে এত মার দেওয়ার পরও যখন কিছু বের হচ্ছে না, তার মানে ওরা বিলিভ করতে শুরু করেছে যে না এটা এক ধরনের আসলে ও যেটা বলছে সেটা সত্যই। আমাকে একটু বলেন তো যে এই যে মারটা আপনাকে দিল একদম ভয়াবহ রকমের, এটা কত ভয়াবহ আসলে ভয়াবহ শব্দটা দিয়ে বোঝানো সম্ভব না। আপনার পরিবারে তারা যায়নি? পুলিশ নিজে থেকে যায়নি আপনার পরিবারে? গিয়ে তো যোগাযোগ করতে পারতো যে আপনার ছেলেকে ধরে নিয়ে আসছে, আপনারা কেউ যোগাযোগ করেন না কেন? ওখানে তো নিয়ম অনুযায়ী যাওয়ার কথা। না, পুলিশ যায়নি। রিমান্ডে আনলে পুলিশ যাবে না, পুলিশ যায় না। আচ্ছা, রিমান্ডে আনলে পুলিশ যায় না। আর যে লোক যার ছেলে মারা গিয়েছিল সে থানায় টাকা দিয়েছিল, টাকা দিয়ে আর আমাকে রিমান্ড জানা হয়েছিল। প্রচন্ড মারছে, কি বলবো সেটা। ওকে, তারপর 7 দিন পরে আমাকে আবার চালান দেওয়া হলো। চালান দেওয়ার সময় থার্ড অফিসার আমাকে 200 টাকা দিয়ে দিয়েছিল। এক পুলিশের কাছে দিলে বললো ওকে এই 200 টাকা পিসি করে ওর নামে দিয়ে দিয়ে। আমাকে 1 টাকাও দেয়নি। ওরা 4 জন 50 টাকা করে নিয়ে নিছে, 1 টাকাও দেয়নি। মানে যে থার্ড অফিসার আপনাকে এত অত্যাচার করলো সে আপনাকে টাকা দিল? হ্যাঁ, 200 টাকা দিয়েছিল লাস্টে। ওই টাকা 200 আমি পাইনি। যে 4টে পুলিশকে পাঠাইছিল সে তারা 4 জন নিয়ে নিছে। হ্যাঁ, তখন আমি জেলে যাবার পরে আমার 3 মাস এই পা সোজা হয় না, পায়ের গিরায় মারছিল।
পা সোজা হচ্ছে না, তখন ভিতরে আমার পাড়া প্রতিবেশী এক ভাতিজা আছে, সে হলো কয়াদি, অনেক হেল্প পাই, সে এখনো সাদা পানির ভিতরেই আছে। সে এখনো জেলে আছে? হ্যাঁ, সে এখনো জেলে আছে। ওকে। ও আমাকে হেল্প করে, সকালবেলা এক পিস রুটি দেয় আর একটু গুড় দেয়, এক লোক দিয়ে তুলে উঠায় দেয়, এক লোক দিয়ে, কারোটাতে লাগে কারোটাতে লাগেও না। এক পিস রুটির মধ্যে কখনো দেখা যায় গুনা, বাঁশের চলটা বা ময়লা, এ ধরনের এত জঘন্য জিনিস পাওয়া যায়। কখনো ডাউল রান্না করলে ডাউলের মধ্যে কখনো অনেক বড় বড় পোকা পাইছি, অনেক পোকা, সাদা পোকা। ওকে। কি করবো, বাধ্য হয়ে অমনি খাইতে হতো, অমনি খাতাম। আপনার পরিবারের এখনো কেউ আপনার সাথে দেখা করতে আসেনি? না, কেউ আসেনি। ওইখানে রাজনৈতিক একটা নেতা ছিল, সে বলতো কি ব্যাপার, তোমার তো চেহারা ভালো, তো তুমি চলে আসছো কেন, কি জন্য? তে বললাম আঙ্কেল এই কথা। তে বলছে বুঝতে পারছি বাবা, তুমি আমার সাথে থাকো, আমি যদি বের হতে পারি তাহলে আমি তোমাকে বাইর করবো, কথা দিলাম, কারণ যার কেউ নেই তার আল্লাহ তো আছে। তখন আমি ওই আঙ্কেলের কাজ করে দিই জেলের মধ্যে। কি করতেন? ওর কাপড় চোপড় সব কেচে দিতাম। তারপরে ওই জেলের মধ্যে ক্যান্টিন আছে, ওইখান থেকে মাছ মাংস প্রতিদিন বিক্রি করে, ওইগুলা ও কিনে খেত, ওইগুলো সিরিয়াল দিয়ে নিতে হতো, সিরিয়াল দিয়ে নিয়ে আসতাম। আর প্রতি মাসে বেড নিতে 2 প্যাকেট গোল্ড সিগারেট দেওয়া লাগে ম্যাটকে, সেই সিগারেট গুলো আমার পুরো খরচটা ওই লোক বহন করতো। আচ্ছা। তখন আমি একদিন জেলের মধ্যে একটা আম পালছিলাম, কাঁচা আম, একটা আম পালার জন্য আমাকে 5টা বাড়ি দিছে, অনেক জোরে বাড়ি দেয়। পিলার আছে, পিলারের সাথে 2 পুলিশ, ভিতরে তো পুলিশ বলে না, বাবু বলে, 2 বাবু হাত টান করে বুক পিলারের সাথে ঠেকার, পিছন থেকে একজন রোল দিয়ে 2 হাত দিয়ে বাড়ি দেয় পিছনে। আপনাকে চালান করা হয়েছিল কোন জেলে? পাবনা জেলে। পাবনা জেলে আপনি হ্যাঁ, ছিলেন? তখন আমি ওইখান থেকে, ওই লোক বের হয়ে আসে হাইকোর্ট থেকে জামিন নিয়ে, আমাদের বলে যে উকিল আছে, উকিল লাগবে, সরকারি উকিল কারো লাগবে। তখন আমি একটা সরকারি উকিল ধরছিলাম, সরকারি উকিলটা ধরার আগেই সাক্ষী শুরু হলো, মানে এরা চাই যে দ্রুত বিচার হোক। তখন আমি একদিন কোর্টে গেছি, আমাকে কোর্টে যাওয়ার পরে সাক্ষীকে ডাকছে, সাক্ষী আমার সেই মন নেই, যার কারণে আমি আর জেলে। সে হলো প্রধান সাক্ষী, 1 নাম্বার, মানে যাকে আপনি ভালোবাসেন? হ্যাঁ, যাকে আমি ভালোবাসতাম, সে হলো 1 নাম্বার সাক্ষী। তখন আমার দিকে একবার শুধু তাকাইছে, তে আমি মনে মনে ভাবলাম যে হয়তো মিথ্যে কথা, হয়তো আর বলবে না। তখন বলে জজ, মহিলা জজ, ও মেয়েকে জিজ্ঞেস করে যে এই যে মার্ডার করছে তুমি কিভাবে জানলা? তখন ওই মেয়েটা বলে যে সবুজ, যে ছেলেটা মারা গেছে, সে আমাকে প্রচন্ড ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, আর এই ছেলেটা মাঝখান থেকে এসে আমাদের 2 জনকে বিরক্ত করতো। তাই আমি একদিন ওকে বলছিলাম যে একজন আমাকে ভালোবাসে, তুমি ভালোবাসতে আসো কেন, একটা মেয়ে কজনকে ভালোবাসতে পারে? তে ও বলে যে আমি সবুজকে দুনিয়া থেকে সরিয়ে দেব। তখন আমি কথাটা ওকে আবার বলি যে তুমি আবার বলো তো। তখন ও যখন দ্বিতীয়বার বলে, তখন আমি টেপ রেকর্ডার ছিল আমার হাতে, এটা আমি রেকর্ড করছিলাম। তে জজ জিজ্ঞেস করলো যে তুমি রেকর্ড করলা কি জন্য? তখন মেয়েটা বলছে যে আমি রেকর্ড করলাম এই জন্য, কারণ ওর সাথে সবুজকে আমি বেশি ভালোবাসি, সবুজকে ও মেরে দিতেও পারে ভালোবাসার জন্য, কিন্তু সত্যই মেরে দিয়েছে। তখন আমাকে শুধু বলল যে তোমার কিছু বলার আছে, তোমার কোনো উকিল আছে? তখন বললাম না, আমার কোনো উকিল নেই। তখন বলছে তুমি নিজে কিছু বলতে চাও? তখন আমি শুধু এই কথাটাই বলছিলাম যে যার কেউ নেই তার আল্লাহ আছে, যে কথাগুলো বলছে একটা কথাও সত্য না। এইটা বলার পরে আমাকে তখন আবার বলে কি কাস্টডিতে নিয়ে যেতে, মানে আবার কোর্ট থেকে জেলে নিয়ে যেতে, গারদে নিছে, গারদ থেকে জেলে নিছে। এভাবে আমার 4টে বছর জেলের, 4 বছর, মানে বাহিরের 32 মাস। বাইরের 32 মাস মানে জেলে যারা সাধারণ আসামি এদের 9 মাসে বছর। আমি আবার ভিতরে প্রথম গিয়ে ভিতরে আমার ভালো লাগতো না, সারাদিন গরমে থাকতে হতো। তো আমি বাইরে বসে থাকতাম, তো মাঝে মধ্যে মারি খেতাম, কিছু মনে করতাম না যে পুলিশ এত মার শাড়িটা তো 2-4টি বাড়ি দেয়, এইটা কিছু ব্যাপার না। তখন আমাদের বলে কি রে তুই কি বাইরে থাকতে ভালোবাসিস? সুবেদার বলছে। তো বললাম হ্যাঁ স্যার। তো বলছে ঠিক আছে তাহলে তুই এই যে ড্রেন যায়, ড্রেন দিয়ে পানি যায়? বললাম হ্যাঁ। যখন সবজি দেওয়া হয় তখন ময়লা হয়ে পানি আটকে যায়, তো ওই ড্রেন পরিষ্কার করবি, তাহলে তোর বাইরেও থাকা হবে, আরো 1 মাস কমে বছর হবে। ওকে। তখন আমার 8 মাসে বছর হয় জেলের মধ্যে। সেই অর্থে আপনার হচ্ছে হলো 4 বছর। 4 বছর জেলে। 32 মাস আপনি যেটাকে বলছেন সেটা মিলিয়ে হচ্ছে আপনার 4 বছর। 4 বছর। প্রিয় শ্রোতা, আমরা গল্পের এখানে ছোট্ট একটা বিরতি নিতে চাই, সংবাদের বিরতি। আমি সবাইকে একটু সতর্ক করতে চাই আজকের গল্পটা শোনার ক্ষেত্রে। আপনারা এই যে ফার্স্ট ইমোশন এই মুহূর্তে রয়েছেন ওর প্রতি, আলামিনের প্রতি,
আপনারা গল্পের শেষ পর্যন্ত কোন ইমোশনে গিয়ে দাঁড়াবেন আমরা জানি না। এই গল্পের এসেন্সটা আমি জানি, নির্যাসটা আমি জানি, এবং সেটা যে কতটা ভয়াবহ নৃশংসতম ঘটনা হতে পারে আমি শুধু বলতে পারি ইভেন ইউ ক্যান ইমাজিন, আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কোন ধরনের গল্পে আপনি আজকে আছেন হ্যালো 8920-তে। এবং আমরা বিশ্বাস করি লাইফ ইজ মোর দ্যান ড্রামা, লাইফ ইজ মোর দ্যান ফিকশন, লাইফ ইজ মোর দ্যান এনি কাইন্ড অফ ফিকশনস। যা লেখা হয়, রচনা করা হয়, সবকিছুর থেকেও লাইফ অনেক অনেক বেশি ঊর্ধ্বে। জীবনে যা ঘটে তার চেয়ে বেশি কোনো কিছুতেই ঘটে না, এবং সেই জীবনের গল্প নিয়ে হ্যালো 8920-তে আছি আমরা ছোট্ট একটা যাই। হ্যাঁ আলামিন, আপনি বলছিলেন যে আপনি 32 মাস 4 বছর কিছু দিন না? হ্যাঁ 4 বছর 4 দিন। 4 বছর 4 দিন আপনি জেলে ছিলেন। আচ্ছা, আপনার কি প্রুফ করা সম্ভব হলো যে আপনি খুনের আসামি ছিলেন না বা কিছু একটা? যেহেতু জেল থেকে আপনাকে ছেড়েই দিল, নয়তো আপনি আমাদের হ্যালো 8920-তে থাকতে পারতেন না। কি হলো আমরা একটু জানতে চাই। হ্যাঁ, আমাকে জেল থেকে আমি বের হলাম। মানে জাজমেন্ট লাস্ট পর্যন্ত কি আসলো, বিচারে কি হলো? হ্যাঁ, আমার বিচারে তো হতো লাইফ সাজা 33 বছরের। আমি এটা জানি আর ওইটাই চিন্তা করি যে আমার জীবনে আর এই জেল থেকে বাইরে যেতে হবে না। তখন আমাকে ওই যে রাজনৈতিক নেতা ছিল, আমি যার কাজ করে দিলাম, ওর সাথে আমার কেসটা মুভ করছিল। তখন বিচারটা শুরু হওয়ার আগেই, মানে রায় হওয়ার আগেই আমি জামিন পাই, বের হই। আমি বাড়িতে আসি, আমার বাড়ির ফ্যামিলির কেউ চেনে না, আমাদের কেউ না। চেনে না মানে কি? আপনি প্রথম ঢোকার সঙ্গে আপনার সাথে কি আচরণ করলো? আমি প্রথম ঢুকে আমার বাবারে বলছি কেমন আছো, তখন আমার বলে তোরে তো চিনি না, তুই আবার কে? তখন আমার বড় ভাইরে বলে দেখ তো কে যেন আইসে, যদি না যায় তাইলে মারি হাত পা ভাঙি তারা দেয়। তখন আমাদের কেউ চেনে না। 1 ঘন্টার মতো অনেক কথা বলছি যে আমাদের চেনো না, জন্ম দিছ, অনেক ধরনের কথা বলছি। তখন বলে তুই যদি না যাস তাহলে তোকে মেরে ফেলবো। আপনার মা কি করতো সে সময়? আমার মা আমার বাবার উপর দিয়ে কথা বলতে পারতো না, আমার মা শুধু কাঁদতো। একমাত্র এই পরিস্থিতির মধ্যে, আমার লাইফের মধ্যে যা আছে এর মধ্যে, আমার মা শুধু আমাকে একটু ভালোবাসতো, এটাতে রাজি ছিল, কিন্তু আমার মা আমার বাবার জন্য কথা বলতে পারেনি। আলামিন, আমি আবার একটু লাইফের সেই শুরুর দিকে ফিরে যেতে চাই, আমি আমার শ্রোতাদেরকে নিয়ে যেতে চাই ওই জায়গাটাতে। আপনি একটু আমাকে বলবেন, আপনি শুধুমাত্র এই মেয়েটাকে ভালোবাসার কারণে কিভাবে কালার হয়ে গেলেন আপনার পরিবারের কাছে? একমাত্র মেয়েটাকে ভালোবাসার কারণে, আর দ্বিতীয় কোনো কারণ ছিল না। আপনি সত্যি করে বলেন, আজকে আপনার দিস ইজ আ বিগ প্ল্যাটফর্ম আলামিন, আপনি এই মেয়েটাকে ভালোবেসে আপনার পরিবারের সাথে কোনো খারাপ আচরণ করেছিলেন? কি ধরনের খারাপ আচরণ করেছিলেন? যেরকম আমার বাবা বলছে এক কথা, আমি সেটা শুনিনি, করছে অন্যটা। কিরকম? যেরকম বলছে তুই লেখাপড়া কর। আমি ছোটবেলায় যখন লেখাপড়া করতাম তখন স্বপ্ন দেখতাম যে আমি নৌবাহিনীর চাকরি করবো। তখন আমরা বলতো যে যত টাকা ঘুষ লাগুক তোর নৌবাহিনীর চাকরি নিয়ে দেবো, ভালো মেয়ে দেবো, ভালো ফ্যামিলির। কিন্তু ওই সময় আমার মাথার মধ্যে কোনো কিছুই ক্যাচ করেনি। তখন আমি শুধু মেয়েকে ভাবতাম, বলতাম আমাদের সব কিচ্ছু লাগবে না। আমার বাড়ির থেকে, আমার ফ্যামিলি থেকে আমাদের যেটা বলতো সেটা কখনোই করতাম না, আমার মন মতো আমি চলতাম। ওই মেয়ে যেটা বলতাম সেটা করতাম। মেয়ে আপনাকে একদম পুতুলের মতো যা বলতো আপনি সেটাই? হ্যাঁ, ও যেটা বলতো সেটাই করতাম। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে টেপ রেকর্ডারে ভয়েসটা সে কেন দিয়েছিল। লাভ, ভালোবাসা কখনো কখনো কাউকে এতটাই ব্লাইন্ড করে, দিস ইজ ট্রুলি ইম্পসিবল। যারা লাভে পড়েছেন তারা বুঝবেন, আর যারা পড়েন না এখনো তারা ওই জায়গাটা থেকে বুঝবেন না আসলে। আর ক্লাস 6 এর একটা বাচ্চা, আমি বলবো যে তার ইমোশনটা তো ওই সময় আরো তীব্র, মানে ভয়াবহ রকমের তীব্র, কারণ এটা তো তার ফার্স্ট ইমোশন, জীবনে প্রথম ইমোশন আসছে। সেই জায়গাটায় বাজ বিচার করার কোনো সুযোগই নেই। আমি ওর পক্ষ নিচ্ছি না, আমি পুরো ঘটনাটাকে একটু লজিকের মধ্যে আনার চেষ্টা করছি। আমাকে একটু বলেন তো, এটা যে ঘটনাটা ঘটলো, আপনি তো সবুজকে খুন করেননি, সবুজকে আপনি চিনতেন? না, সবুজকে আমি চিনতাম না। সবুজকে আপনি একেবারেই চিনতেন না? চিনতাম না। ওকে, আপনার বাবা মা কি বিশ্বাস করেছিল, আপনার ফ্যামিলি কি বিশ্বাস করেছিল যে আপনি সবুজকে খুন করেছেন? আমার বাবা মা জানে ও খুন করেনি, কারণ আমি শুয়েছিলাম আমার ভাইয়ের কাছে, জানে খুন করেনি। কিন্তু ওই যে মেয়েটার কথা শুনে আমি সবকিছু বলছি, মেয়েটা বলছে যে তুমি বলো, আর আমি মেয়েটার কাছে বলছি, মেয়েটা সবকিছু রেকর্ড করছে। তো এইটার জন্য বলে তুই খুন করছিস। মেয়েটা বললো যে তুমি বলো, আর তুই ধাপ করে বলে দিলি এগুলা। এবং এটা হচ্ছে ফ্যামিলির একটা রাগ বা ইগোর জায়গাটা থেকে, কারণ ফ্যামিলি যা বলতো ওটা শুনতো না, এবং সে কারণে ফ্যামিলি এই কাজটা করেছে যে ওর একটা শিক্ষা হোক, এবং সেই শিক্ষাটা এত ভয়াবহ শিক্ষা। ও মাই গড। ওকে, হ্যাঁ, তারপর আপনাকে চিনছেন আপনার ফ্যামিলি? না, চিনছে না। তখন আমি আমার বাড়ির পাশে এক বাড়িতে যা বলি যে চাচি আমাদের এক মুঠ ভাত দেন, আমি ভাত খাবো, অনেক খিদে লাগছে। তখন আমাদের ভাত দেয় না, বলছে না বাবা তোমাদের ভাত দিতে পারবো না, তোমার বাড়ির থেকে নিষেধ আছে। আমাদের গোষ্ঠীতে যতগুলো লোক আছে কেউ দেয়নি। তখন আমাদের ওইখানে একটা ছেলে ছিল, মানে একদম ফালতু টাইপের, ওরে বলি দেখ এই কথা, তো বলছে জেল থেকে কবে আসছিস? তো বললাম
যে কালকে আসছি, তখন বলে যে ঠিক আছে আমি তো রাতে কাজ করি, আমার সাথে যাস। তখন আমি রাতে যাই ওর সাথে। তো বলছে কি কাজ করিস? তখন আমাদের বলছে যে আমি রাজমিস্ত্রির কাজ করি রাতে, কোনটাকে মিটিয়ে নেই। তো বললাম আমাদের কয় টাকা দিবি? তো বলছে তোদের 500 টাকা দেবো। তো বললাম ঠিক আছে। শীতের দিনে যাওয়ার পরে দেশ গ্রাম তো খের পাওয়া যায়, ধানের খের, সেগুলোর মধ্যে শুয়া রাখলে আমাদের, রাখার পরে 2টার পরে আমাদের বলছে যে শোন। তো বললাম কি? কয় যে সত্য কথা বলবো এখন। তো বললাম বল। তো বলছে আমি একটা গাড়ি চুরি করবো, দেশ গ্রামে এই ইট পাটখেল টানের টলি গাড়ি আছে, ওই গাড়ি চুরি করবে। তো বললাম তুই গাড়ি চুরি করবি, আমি কি করবো? আমি তো চালাতে পারি না। তো বলছে আমি সব পারি। আসলে ও সব পারে, সব ধরনের গাড়ি চালাতে পারে। তখন গাড়িটা আনতে গিয়ে ওই জায়গাতে মানুষ বের হয়, জেনে যায়, ও পালিয়ে যায়, আমিও পালিয়ে আসি। পালিয়ে এসে রাস্তা চিনি না, এক বাড়ির মধ্যে ঢুকি। ঢুকতে গিয়ে মানে বাহিরে রাখছে টিনের পাতিল। টিনের পাতিলে আমার পায়ে ধাক্কা লেগে টিনের পাতিলটা পড়ে যায়। তখন ঘরের ভিতর থেকে একটা লোক বলে কে বাইরে কে? তখন কিছু বলি না, দরজা খুলে বলে চোর চোর। এই কথা বলার পরে অনেক মানুষ বের হয়ে আমাকে ধরে। ধরার পরে প্রচন্ড মারছে আমাদের ওইখানে। চোরের পিটুনি কেমন হয় এটা আমরা জানি। মানে ছোট বড় নেই, যার যেভাবে ইচ্ছা। একটা কুকুরকে ওভাবে মারে না। এভাবে মারার পরে আমাদের ওইদিকে ওই যে নেতা আছে, ওদেরকে বললো যে ভাই এদিকে চোর ধরা পড়ছে, আপনারা এসে নিয়ে যান, যা বিচার হয় সেটা করেন। আপনি একটু খুলে বলেন, আমাদের অনেক শ্রোতারা জানবেন না। এটা হলো সর্বহারা, এর আসল নাম। সর্বহারা এরা? হ্যাঁ, একটা সন্ত্রাসী গ্রুপ আর কি, এক ধরনের সন্ত্রাসী গ্রুপ। আপনি যেটা জানেন সেটাই আপনি বলছেন। ওকে, হ্যাঁ। ও আমাকে চেনে। তখন বলে কি ব্যাপার তুই এইখানে কেন? তে বলছি ভাই এই কথা। তে বলছে তুই ভাতের জন্য চুরি করতে আইছিস, আমার সাথে আয়, তোর ভাতের অভাব, টাকা পয়সা কি লাগবে? তখন ও আমাদের নিয়ে আসে, পরে বলে শোন একটা কাজে যাবো, যাবি? বাইরে আমি একটু জানতে চাই যে নেতা আপনাকে নিয়ে আসলো, ওনার নাম কি? আপনি যদি বলতে চান আপনি বলতে পারেন। হ্যাঁ, বলা যাবে নামটা। ওর নামটা ছিল শাহ আলম। শাহ আলম, ওকে। আরেকটা পয়েন্ট আমার একটু জানা দরকার, সেটা হচ্ছে লোকজনের একটু কনফিউশন হবে, যে কারণে আমি বারবার কোশ্চেন গুলো করছি। আপনি বের হওয়ার পরে যে নেতা আপনাকে বের করলো, রাজনৈতিক নেতা, আপনি তো তার আশ্রয়ে চলে যেতে পারতেন। সেটা আমি পরে আসছি। ওকে, সেটা আপনি পরে আসবেন। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে বের হবার পরে আপনার এমন কোন আত্মীয় স্বজন কি ছিল না? ফুপু, নানা, চাচি, খালু, যারা যাই বলি না কেন, তাদের কাছে গিয়ে একটা আশ্রয় ছিল, আপনি পাননি? আপনি কোন আশ্রয় পাননি? না, কোন আশ্রয় পাইনি। আমাকে র্যাব দিয়ে ধরার হুমকি দেয়, পুলিশ দিয়ে ধরার হুমকি দেয়। আমার মামার বাড়িতে গিয়েছিলাম, আমার মামা মারছে, মারি তারা দিছে। ওকে, আমি আসলে বিভিন্ন দিক থেকে না এই গল্পটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছি, কিন্তু আমি কোনো দিক থেকে প্রশ্নবিদ্ধ করতে পারছি না। আপনাদের যদি কোনো মাথায় প্রশ্ন আসে আপনারা ফেসবুকে গিয়ে বলতে পারেন, ও সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আছে। হ্যাঁ, তার আপনাকে নিয়ে গিয়ে কি করলো? আমাকে নেওয়ার পরে বলছে একটা কাজ আছে, যাবি? তো বললাম হ্যাঁ যাব। তখন আমাদের বলে ঠিক আছে চল। রাতে 8টার দিকে, আমি জানি না কি কাজ করবে ফার্স্টে, তখন 2টা বন্দুক বের করে আর অনেক কয়েকটা মাংস কাটে, চাপাতি হাড্ডিগুলো কাটে, এইগুলা বের করে। কোথায় নিয়ে গিয়ে আপনাকে এটা বের করে? ওইটা ওদের দেশ গ্রামে খের আছে, খেরের পালার মধ্যে গুজে গুজে রাখছে, সেগুলা বের করে। বের করার পরে আমাদের বলে কি লিবি, বন্দুক লিবি নাকি চাপাতি লিবি? তো বললাম যে আমি তো বন্দুক চালাতেও পারি না, আর একটা বন্দুক 7.5 কেজি ওজন, এটা লেবো না, একটা চাপাতি দেন। বন্দুকটা মানে কি ধরনের বন্দুক ছিল? বন্দুকটা ছিল আপনার ইয়ারগান আছে না, একদম ইয়ারগানের মতো, ওই চাইতে বড়। এটার নাম হলো সেকেন্ডার কার্টিজ। সেকেন্ডার কার্টিজ, হ্যাঁ। আচ্ছা। যেটাতে আপনার ডবল বি গুলি হলে সবসাইতে ভেটার হয় ফায়ার করা। ওকে, তখন যাই। আপনার বয়সটা তখন কত একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, তখন এটা হলো আপনার 2009 সালের ঘটনা। 2009 সালের কাহিনী এটা? হ্যাঁ। ওকে। তো আমি জেল থেকে বেরানোর পর 15 দিন পরেই এটা। তো আপনি জেলে গেলেন কত বছর বয়সে? আমি জেলে গিয়েছিলাম আপনার 2005 সালে শেষের দিকে, যাওয়ার 4 দিন পরে 6 সাল পড়ছে। আচ্ছা। তো ওই জায়গাতে গেলাম, একটা লোককে ডাক দিল। ওই লোকটা অনেক আগে এই পাখি করতো, কিন্তু সে এখন পাখি করে না, কিন্তু নেতৃত্ব দেয়। তো তাকে বললো চাচা আপনি একটু বাইরে আসেন, কথা আছে আপনার সাথে। আসলে মানুষের যখন মৃত্যু আসে সে নিজে জানিয়ে যায় যে আমি এখন মারা যাব। তখন বলছে বাবা আমাদের যদি মারি ফেলো তাহলে আমার বাড়িতেই মারো, ফাঁকলি মারো না। তো বলছে না না আপনাদের মারবো কেন, খুব সুন্দর করে বলছে। তো আনার পরে কথা বলতে বলতে পিছন থেকে গামছা দিয়ে গলাতে পেঁচা দিয়ে 2 মুখ থেকে টান দিল। আর ওই বাড়িতে সবাই উঠছিল ফ্যামিলি। ওনার মেয়েকে বললো আপনাদের বাড়িতে কোনো দা বা কুড়াল আছে? তো বলছে না থাকলে কিন্তু মারি ফেলাবো যদি মিথ্যা কথা বলেন। তখন রুমের মধ্যে যা একটা কুড়াল ছিল কাঠ ফাড়া,
ওই কুড়াল দিয়ে ওর ঘাড়ের উপরে কোপ দেওয়া হয় প্রথম। আমাদের প্রথম দিতে বলছে, কিন্তু আমি ভয় পাই, আমি দেই নাই। তখন একটা পুরাতন লোক দিছে কোপ দেওয়ার পরে যখন পড়ে গেল মাটিতে, পড়ে খুব দাফাচ্ছে, আমার দেখে মানে আমার গলা টলা সবকিছু শুকায় গেছে। ওইখানে আসলাম কোথাও কি করলো ঠিক মতো সেন্স নেই। আমাদের বলছে কুড়ালটা দিছে হাতে, বলছে লে এখন তুই কোপা। বলছে না, 3 বের না বলার পরে আমাদের এত জোরে একটা জলের উপর মানে থাপ্পড় দিছে, মানে এক থাপ্পড়ে আমার মানে সব ঝিন ধরে থাকলাম 1 মিনিটের মতো। থাকার পরে বললাম কি হয়েছে, কয় কোপ দে। তে বললাম যে কি দিয়ে দেবো, তে বলে যে কুড়াল। তখন আমি মরা মানুষকে আমার জীবনের ফার্স্টে কোপাই ওই জায়গাতে। ওকে, কুল, বলেন আপনি। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে ফিরে আসলাম, আমাদের বলছে গাঁজা খাবি, বললাম না গাঁজা খাবি। কজন ছিলেন আপনার ওখানে? আমরা ওইখানে ছিলাম 7 জন। 7 জন, একটা মানে সবাই সর্বহারা, তাই তো? হ্যাঁ, সবাই সর্বহারা। 7 জন ছিলাম, তার মধ্যে 3 জন ছিল কসফায়ারের আসামি। আমি তো ভালো, আমার কোনো কেসই নাই, শুধু একটা কেসে গিয়েছিলাম জেলে। সেটা থেকে আপনি বের হয়েছে? সেটা থেকে তো আমি বের হয়েছি, জামিনে আছি। আর 2 জন ছিল। ওই লোকটাকে কেন মারলো? ওই লোকটা ওই ওদের বিরোধী পার্টি করতো, এনটি ছিল। এরা করতো সর্বহারা, আর ওই যে লোকটা যে পার্টি করতো ওইটা ছিল বাহিনী। এই 2 দলের লোক যে দলের লোককে যেখানে পেত সেইখানেই মারতো, দিন রাত নাই। এভাবেই মারতো? হ্যাঁ। এটা পাবনার কোন এলাকার কাহিনী বলছেন? এটা আমি বলছি পাবনা সাথিয়া থানা আলোকদেরের কথা। এটা বাংলাদেশের যারা খবর পত্রিকা দেখে, এই যে কিছুদিন আগে আমার 4টে বন্ধুতে মারছে, এই কাহিনী। হ্যাঁ। হ্যালোইট 920 আজকে একটা টাফ টাইম পার করছে, এবং সামনে কি হয়। ওকে, তারপর? তো তারপর আমি বললাম যে আমি কিছু খাই না এগুলা। তো বলছে ঠিক আছে, না খাইলে তো ভালো কথা। তখন আমাদের সব ধরনের মেশিন চালানো শিখায়। সব প্রথম আমি পানির মধ্যে, বর্ষার সময় পানির মধ্যে যা একটা মেশিন দিয়ে গুলি করি, আমাদের বলছে যে এটা কিন্তু অনেক জোরে একটা ঝাঁকি দিবে, তোদের সহ্য করবি। তো বললাম ঠিক আছে। আইডিয়া করিনি যে এত জোরে ঝাঁকি দিতে পারে। মারার পরে আমি এই বন্দুকটা সহ নিয়ে পানিতে পড়ছিলাম। ওকে। বন্দুকে আর আমাদের পায়ে দড়ি বাঁধি রাখছিল, বলছিল পুরি যদি যাস তাহলে তোদের বন্দুক হারানো যাবে না, টানি তুলতে হবে। দড়ি বাঁধা ছিল। আমি সাঁতার জানতাম, সাঁতার কাটতে পারি। বন্দুকটা শুধু এমনি তুললো, পরে আমি উঠলাম। তারপরে অনেক কষ্ট করে এগুলো চালানো শিখছিলাম। শিখার পরে আমার নাম যেখানে মার্ডার হয় আমার নাম বলে আলামিন মারছে। কারণ আমাদের গোষ্ঠীতে এই ধরনের কোনো ছেলে নেই, অনেক সম্মানী গোষ্ঠী। আর ওরা চায় যে আমাকে এর মধ্যে জড়িত করে আমার মানে একটা ব্র্যান্ড করে দিতে, যে আলটিমেটলি আপনি একদম দাগি খুনি আসামি। দাগি খুনি আসামি। মানে হচ্ছে আপনি যেই দলে যোগ দিলেন সর্বহারাতে, সেখানে তারা চাচ্ছে যে তারা নিজেরা মারছে এবং সব জায়গায় বলছে যে আপনি খুন। হ্যাঁ হ্যাঁ, আমার কথা বলছে। তখন আমাদের পুলিশ খোঁজে, আমাদের পলায় রাখে, ও নিজেই কসফায়ারের আসামি। তখন সাথে সাথে রাখতে রাখতে এক সময় দেখি আমার কথায় মানুষ কাঁপে, পুরো এলাকা। হ্যাঁ। তখন আমি একটা নাম দিলাম। আপনার নিজের নাম? হ্যাঁ, বললাম আমার নাম দিলাম হান্নান। আমার এই নামটা যে আছে, শুধু এই আন্ডারগ্রাউন্ড জগতের লোকগুলো এই নামটা জানবে, বাইরের লোকের জানার প্রয়োজন নেই। তারা আলামিন নাম আলামিনই জানুক, আমার গ্রামের মানুষ। কারণ আমি 3-4টে ডিস্ট্রিক্টে এই আমার চেন ছিল, নেটওয়ার্ক ছিল। এরা সবাই যারা খুবই ঘনিষ্ঠ প্রথম থেকেই চিনা, তারা জানতো আলামিন। আর অনেক লোক জানতো। আমার গ্রামে যদি কারো কাছে যা জিজ্ঞেস করা যায়, সে হান্নানের কথা বললে ও তার মুখের দিক তাকাবে আর একবার কাপড়ের দিক তাকাবে, যে আমার কাপড় নষ্ট হয়েছে নাকি। কোন গ্রামের কথা বলছেন আপনি এটা? আমার এই যে আইডেন্টি কার্ডে যেটা আছে, এটা খাগরবাড়িয়া, সাভার খাগরবাড়িয়া। আপনার সব গ্রামের লোক হান্নান নাম শুনলে? হ্যাঁ হ্যাঁ, চেনে। 2-4-10 আশেপাশে থানার মানুষও চেনে। ওকে, মানে তারা আপনাকে ভয় পায়, তাই তো? হ্যাঁ। তো তখন এখানে একটা রাস্তা হলো, আমাদের কন্ট্রাক্টরের নাম্বার এনে দিছে, বলছে তুই টাকা চা। তো বললাম টাকা চাবো, আমি চাইলে টাকা দেয়? তো বলছে আরে চা না। তখন আমি চাইলাম, টাকা চাইলাম। তে বলছে আপনার নাম কি? তে বললাম যে আমার নাম হান্নান। তখন বলছে না, আমি আপনাদের টাকা দিতে পারবো না। প্রথমে এই নামটা ওই কন্ট্রাক্টর জানে না, ও আলামিন নামে জানে। তে বললাম আর একটা নাম আছে আমার। কয় ঠিক আছে ভাই বলেন। তে বললাম আলামিন। কয় ভাই কত টাকা নিবেন? বললাম 10 লাখ। কয় ভাই কাজে লিছি 30 লাখ টাকার মতো, 10 লাখ টাকা যদি দিলেন আমার বাড়ি বেচে এই রাস্তার কাজ করতে হবে। লাস্টে ওইখান থেকে 3 লাখ টাকা দেয়। ও মাত্র আমাদের 5,000 টাকা দেয়, 3 লাখ টাকার মধ্যে থাকে। কি সেটা শাহ আলম? হ্যাঁ, শাহ আলম। তো বললাম কি ভাই 5,000 টাকা দিলেন? তখন বলছে যে আরে দেব, সমস্যা নেই, তুই এইগুলো খালি সিগারেট খা। আমি তখন হালকা পাতলা সিগারেট খাতাম। আমাকে একটু বলেন তো, শাহ আলমের চাইতেও তো আপনার নাম বেশি
লোকজন হ্যাঁ জানে। হ্যাঁ, আমার নাম অনেক অনেক বেশি হয়ে গেছে মানে ওই শাহ আলম সময়। শুনে ভয় পায় না লোকজন, কিন্তু আলামিন শুনে ভয় পায়। হ্যাঁ, ভয় পায়। নট অন দ্যাট পয়েন্ট, পিছনে কলকাঠি নাড়ছে একজন, নাম বানিয়েছে আরেকজনের, টাকা পয়সা কামাচ্ছে যে নাম যার বানিয়েছে সে, এবং সেই টাকার 95 থেকে 96% চলে যাচ্ছে হচ্ছে যে তাকে ভাবে তৈরি করেছে তার কাছে। এখন পর্যন্ত আমরা শুধু তৈরি হওয়ার গল্পই দেখছি। পরিবার তাকে এভাবে তৈরি করলো, রাষ্ট্র তাকে এই এনসিউরিটিটা দিল না যে এই ছেলেটা ভালো হতে পারে, খোঁজ খবর করে নিয়ে একে একটা জাজমেন্ট, একটা ভালো জায়গাটা নিয়ে আসা। কোন জায়গায় আমরা এনসিউরিটি পেলাম না। আমরা যে একজন কি বলা যেতে পারে উপন্যাসের যে নায়কের উত্থান আমরা দেখছি, এবং যে জায়গাটায় দেখছি সেটা সামনেটা কতটা ভয়াবহ আমরা আজ করতে পারছি না। আমরা একটু আজ করতে চাই। তবে তার আগে একটু বলতে চাই আপনাদের সবাইকে, হ্যালো 8920, আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2 দুর্ধর্ষ একটা স্টোরি, জীবনের গল্প আজকে হ্যালো 8920 প্রচার করা হচ্ছে। এবং স্যার রিস্কি স্টোরি আমরা বলবো অবশ্যই। সবাইকে বলবো যে গল্পের শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, দয়া করে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন। এবং আমরা কোনো পরামর্শ দিয়ে থাকি না হ্যালো 8920 আসলে ভালো নেবেন না মন্দ নেবেন। তবে অবশ্যই আমরা বলে থাকি যে আপনি যদি খুব মনোযোগ দিয়ে গল্পটা শোনেন, তাহলে গল্পের মধ্য থেকে এমন কিছু বের করে নিয়ে আসতে পারেন যা আপনার জীবনে অনেক উপকার করবে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ আলামিন, আমরা যেখানটাতে ছিলাম আপনি বলছিলেন। হ্যাঁ, তারপরে আমি তখন দেখলাম যে এরকম টাকা দেয় না, তো সব তো আমার নামেই, আমি যেখানে যেটা বলি সেটাই হয়। কিন্তু আমি ওকে কিছু বলতে পারতাম না, কারণ আমার নাম দিয়ে লিত, কিন্তু লোকজন তো সব ওরই ছিল, লোকজনকে ঠিকই টাকা দিত। তখন আমি ধীরে ধীরে আলাদা লোক নেই, অন্যভাবে অন্য সাইড থেকে টাকা নিয়ে, আমি না নিয়ে শুধু আমাদের ছেলেদের দেই, যাতে ওরা আরো বেশি আপনার প্রতি ডেভোটেড হয়। হ্যাঁ, আরো বেশি লোকজন ওরা জোগাতে পারে। দেশ গ্রামে আর কি কাজ না পাইলে যদি ফ্রি টাকা পায়, যে কোনো চুরি চামারি নেই, অনেক লোকের অভাব নেই। তখন এভাবে দেখা যায় আমার 379টা ছেলে হয়, যাদেরকে আপনি টাকা দিয়ে হাত করলেন। হ্যাঁ। ও, তখন আমি একদিন আমাদের নেতাকে বলি যে এটা তো ঠিক না, আমি সবকিছু কাজ করি আর আপনি টাকা নেন। তে বলে, শোন, যদি এরকম করিস তাহলে আমি তোকে পুলিশ দিয়ে ধরা দেবো, নাহলে মেরে দেবো। তখন আমার কাছে একটা 9mm ছিল, ওইটা বের করে আমি ম্যাগজিন ঢোকায় ওইটা লোড করি, বলি যে আপনার এক কথা বললে আমি আপনাকে এখানে মেরে দেবো। তখন ওর কথা বলে না। ওর কাছে 4টি ছেলে ছিল, ওই ছেলেদেরকে বলছি তোরা যদি আমার সাথে আসতে চেষ্টায় আর এর সাথে থাকতে চাইলে থাক, আজকে থেকে এর সাথে আমার শত্রুতা। আমি এই কথা বলার পরে আমি চলে আসি। আসার পর আমাদের এদিকে অনেক বিল আছে, লাখ লাখ টাকার মাছ মারা হয়। এই জায়গাটা নিয়ে সবচাইতে বড় বাজা পাড়িদের সাথে। আমি এই জায়গাটা তখন মশামুদ নামে একটা জায়গা আছে। কি নাম বললেন জায়গাটার নামটা? একটু আরেকবার স্পষ্ট। জায়গাটার নাম মশামুদ বলে, কেউ বাদাল বলে, আচ্ছা, কেউ হাদল বলে। ওকে। একই সাথে অনেক ভয়ঙ্কর বিল না, এটা গ্রামের নাম। গ্রামের নাম, ওকে। ওই গ্রামের কিছু সন্ত্রাসীরা ওইটায় বিলটা দখলে ছিল। বিলের নাম হলো বড় বিলা, আমরা সবাই বলি বড় বিল। আচ্ছা, আপনি যে 4টা ছেলেকে বললেন যে তোরা আসলে আমার সাথে আয়, ওরা কি আপনার সাথে আসে না, আমার সাথে আসেনি, ওদের সাথেই ছিল। ওকে, শত্রুতা আপনার তৈরি হয়ে গেল, হ্যাঁ, বড় তৈরি ধরনের হয়ে শত্রু। গেল। হ্যাঁ, তারপর বিলের তো তারপরে বিলের আমি খবর নিলাম, বললাম যে যারা সতী দিয়ে মাছ মারে হলদারদের বললাম যে আমাকে টাকা দিতে হবে। বলছি আপনারা 50 লাখ টাকার মাছ মারেন, আমাদের 10 লাখ দিবেন, নো রিক্স, যত রিক্স আছে আমি দেখবো, যা লাগবে যেখানে মার্ডার করা লাগবে আমি আছি, আপনাদের নিরাপত্তা থাকবে। তখন বলে, না বাবা, এটা কি সম্ভব, আমরা তো একজনের আন্ডারে রয়েছি, আর এক নেতা আছে অন্য আমাদের এনটি পার্টি। তখন বলি, নেতার নাম কি? সালাম নামে একটা লোক, সালাম তো না, হাবু, সালামের ভাই হাবু নামে একটা নেতা ছিল, ও ছিল হাদলের। হ্যাঁ, তখন আমি জানতে পারি যে ওই জায়গাটা কার দখলে আছে। তখন আমি হাদল গ্রাম নামে একটা জায়গা আছে, সেখানে যাই। ঈদের দিন সকালবেলা, রমজানের ঈদের দিন 4টা লোক আমার সাথে ছিল, আমাদের কাছে 2টা 5 স্টার ছিল, আর এর মধ্যে আফগানিস্তানের তালেবানদের একটা পাঠি ছিল, তারা বোম বানাতো। তাদের সাথে আমি অন্য লাইন থেকে, কুষ্টিয়া থেকে যোগাযোগ করে কিছু বোম জোগাড় করি, 2টা বোম নিয়ে যাই। দাঁড়ান, আপনি এই পার্টির সাথে কিভাবে যোগাযোগ করলেন? এই পার্টির সাথে যোগাযোগ করছি, আমি অস্ত্র ব্যবসা করতাম। প্রিয় শ্রোতা, আপনারা যে জায়গাটায় আছেন সেটা হচ্ছে ও হাদল গ্রামে যাচ্ছে, এবং হাদল গ্রামে কিছু অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছে ওর যে প্রতিপক্ষ তাকে মোকাবেলা করার জন্য। আমি এই পয়েন্টে ফিরবো, তবে তার আগে আমার কিছু কোশ্চেন চলে এসেছে, সেগুলোর একটা উত্তর চাই ওর কাছ থেকে। সেটা আপনি বলছিলেন যে হ্যাঁ, বোমার ব্যবসা করতেন বা অস্ত্রের ব্যবসা করতেন, এটা কিভাবে আপনি ইনভলভ হলেন? কিন্তু এটা সামনে আসবে,
অটোমেটিক্যালি সামনে আসবে? হ্যাঁ আসবে। ওকে, ঠিক আছে, তাহলে আপনি সামনে সিরিয়ালি বলেন। তো তখন আমি বোম নিয়ে যাই, যাবার পরে আমি ওই নেতাকে চিনি না। তখন একজনকে বলছি যে ভাইয়া এই যে এই জায়গায় হাবু নামে যে একটা নেতা আছে, এ তো আমাদের আসতে বলছে, আমি তার লোক, আমাদের কি একটু দেখা দিবেন? তে বলছে দেখেন ওই পরে এই সকালবেলা দেখেন নামাজ পড়তে যাবে। তে বলছিলাম যে নামাজ পড়তে যাবে, যেহেতু নামাজ পড়ে তো বাড়িতেই আসবে। তখন ওর একটা মেয়ে ছিল, হ্যাভি সুন্দর, খুব সুন্দর। তখন ওই মেয়েটার সাথে আমি কথা বলছি যে আপু তোমার আব্বুর নাম কি? তখন বলছে তোমরা কয় ভাই বোন, সবকিছু বলছি, যে আর্থিক অবস্থা কিরকম সবকিছুই শুনছি। যখন ওই লোকটা আসে তখন ডাক দেই, বলি যে আঙ্কেল একটু আমার সাথে আসবেন এদিকে, একটু বাড়ির এক সাইডে আসবেন। তে বলে যে কেন, তোমাদের তো চিনি না। তে বলছিলাম যে আমাদের গ্রামের নাম বলছিলাম, যে আঙ্কেল আপনি যে জায়গাতে বিলের টাকাগুলো তোলেন ওই জায়গা থেকে আমরা আসছি, আপনার সাথে একটা জায়গা কন্ট্যাক্ট করব। তো বলছে হ্যাঁ ঠিক আছে তাই হলে চলো। তখন আমরা 4 জন ছিলাম, 3 জন পিছনে দাঁড়াইছে, আমি সামনে। ও যখন কথা বলে আমার সাথে, কথা বলা অবস্থায় আমার কাছে একটা আম্মাজান চাকু ছিল। আম্মাজান চাকু? হ্যাঁ। এই চাকুর বিশেষত্ব কি? আম্মাজান কেন নাম এটা? আম্মাজান এই কারণে, ও অটো চাকুটা সুইচ টিপে দিলে তখন আম্মাজান বলে একটা সাউন্ড হতো, সাউন্ডটা হয়ে বের হতো চাকুটা ভিতর থেকে। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, আম্মাজান না হলেও এটাকে আপনারা আম্মাজান বলতেন? হ্যাঁ আম্মাজান বলতাম, আর আম্মাজান বলেই ওইটা পরিচিত আমাদের কাছে। ওকে। যাই হোক, তখন ওইটা দিয়ে ওর পেটের মধ্যে ঢোকা দিয়ে পেটটা ফাড়ি ফেলি। ও সকালবেলা যা যা খাইছে সবকিছু একটা কিচ্ছু হজম হয়নি, সব বের হয়েছে। তখন আমরা যখন চলে আসি তখন ঈদের নামাজের লোকজন আমাদেরকে ঘিরে ফেলে, যে মারের মানুষ মারিয়ে থুয়ে চলে যাচ্ছে, ধরো 4 জন লোক, বেশি না। তখন আমার 3 জন লোকের কাছে, আমার কাছে বোম ছিল, 5 স্টার ছিল। তখন ওদেরকে বলি, 5 স্টারটা কি? 5 স্টার হলো আপনার রিভলভার, যেগুলো ওসি ব্যবহার করে, থানার ওসি। থানার ওসিরা যেগুলো ব্যবহার করে এগুলোকে 5 স্টার বলে? হ্যাঁ, একটা আছে 5 স্টার, সেটার পিছনে মানে একটা মালা ধরনের আছে, আর একটা আছে 9mm, ওইটার কোনো মালা নেই। একই ধরনের জিনিস, যে দেখেনি সে চিনবে না। তখন আমি বলছিলাম যে 5 স্টার বা 9mm ব্যবহার করে লাভ হবে না, এগুলা মানুষ মারার জন্য, মানুষ তাড়ানোর জন্য না। তখন আমি একটা বোম মারি ওই জায়গাতে। বোম মারার পরে কোনো লোক আর আমাদেরকে ধরতে আসে না। চলে আসি, আসার পরে বিলে আসে, বলি যে কালকের থেকে আমি যা বলবো সেটাই। তখন ওরা আমাকে টাকা দিত। কত করে টাকা দিত আপনাকে? টাকা দিত আপনার, যে প্রথম যে এক জায়গা থেকে দিত 8 লাখ 7 লাখ, অন্যান্য জায়গা থেকে 50,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ, 10,000। আর যারা 5,000 দিত ওদের ওগুলো নিতাম না। নিতেন না কেন? তাদেরকে কি করতেন? ওগুলো নিতাম না, কারণ ওরা মাসি মারে খুবই সীমিত, সাধারণত জনগণ সংসার চালায় ওগুলা করে। আমাদেরকে 5,000 টাকা দিলে ওদের কিছু থাকেই না, এই জন্য নিতাম না। বলতাম যে আপনারা মারি খান, যদি কখনো বড় মাছ টাছ পান তাহলে হয়তো যদি মনে ভালো লাগে তো একটা দিন, বা এক আমাদের দাওয়াত দিয়ে খাওয়াতেন। কতজন ছেলে কন্ট্রোল করতেন ওটা? আপনার ওই বিলটা কতজন ছেলে মিলে কন্ট্রোল? বিলটা কন্ট্রোল করতাম আমরা 7 জন মিলে। আর ওই সময় আপনার নেটওয়ার্কে কতজন ছেলে ছিল? ওই সময় আমার নেটওয়ার্কে ছেলে ছিল আপনার 379 জন। এটা সমস্ত এলাকা মিলে? হ্যাঁ, এটা সমস্ত এলাকা, মানে প্রায় 3টে ডিস্ট্রিক্ট মিলে। আপনি কন্ট্রোলটা কিভাবে করতেন এদেরকে? আমি কন্ট্রোল করতাম, আমার এলাকায় যখন একটা র্যাব বা পুলিশ রেড দিত তখন আমি কুষ্টিয়া গিয়ে থাকতাম। কুষ্টিয়াতে যখন দেখতাম সমস্যা তখন রাজশাহী গিয়ে থাকতাম। রাজশাহী থেকে আমি রংপুর গিয়ে থাকতাম। আপনাদের এই নেটওয়ার্কের নামটা কি ছিল? সর্বহারা বলেই আপনারা পরিচিত পেতেন? এটা বর্তমান আমাদের এটা পরিচিত হলো জনযোদ্ধা। জনযোদ্ধা নামে? হ্যাঁ, বর্তমান যে নাম আছে এটা জনযোদ্ধা। বর্তমানে এটার নাম হচ্ছে জনযোদ্ধা? জনযোদ্ধা, হ্যাঁ। এই নামটা কে দিয়েছিল? এই নামটা দিয়েছে আমাদের, যখন এই সর্বহারা দলটা মানে ভাগ হয়ে যায়, ঈদের মধ্যেই গন্ডগোল লাগে ভাগ হয়ে যায়, তখন একদল, মানে এই যে বোমের কথা বললাম না, সন্ধানটা পাওয়ার পরে এরা জনযোদ্ধা দল এই নামটা দিয়ে দেয়, যে আমরা জনযোদ্ধা। এটা বেশি দিনের না, নতুন বের হয়েছে, কিন্তু আমরা এটা করতাম তো আমাদের নামও হয়তো দিয়ে দিয়েছিলাম ঈদের মধ্যে। ওকে, হ্যাঁ। তারপর মারলেন, মারার পরে আপনি এটার কন্ট্রোল নিলেন? হ্যাঁ, এটাই আপনার জীবনের প্রথম খুন? হ্যাঁ, এটা আমার প্রথম খুন, রমজানের ঈদের দিন সকাল বেলাতে। তবে আমি মনে মনে ভাবতাম যে আমার শুভক্ষণটা ভালো। ওই সময় আমি যখন মাদের করতে যেতাম তখন আমার খুব আনন্দ লাগতো, খুবই ভালো লাগতো যে আজকে যাব মানুষ মারবো। কেন? কেন ভালো লাগতো? মানুষ মারলে, এই যে মারলাম, আমাকে ধরতে পারলে ফাঁসি দিবে, এই ধরনের একটা টেনশন আমার মধ্যে সবসময় থাকতো। যখনই মানুষ মারা বাদ দিতাম, অনেকদিন হতো, তখন আমার এই বাড়ির টেনশনটা আবার উঠতো মাথার মধ্যে,
যে আমার বাড়ি থেকে আমাকে এই অবস্থা করলো আজকে। তখন আমি অনেক ধরনের জিনিস খেতাম, যেরকম আপনার সাপ সেদ্ধ করে সাপের পানি খেতাম, সাপ ধরে কাটতাম, চাকা চাকা করে কেটে ধুয়ে পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে ওইগুলা ফেলে দিয়ে ওই পানি খেতাম নেশা করার জন্য। এটা খেলে কি কি ধরনের নেশা হয়? এটা খেলে এক ধরনের আর কি ফিলিংস পাওয়া যায়, মনে হয় যে সারা গাও জ্বলে পড়ে যাচ্ছে, হালকা হালকা এ ধরনের লাগে, ঝিনঝিন করে। অনেক মানুষ খায়, খায় আবার উগড়া দেয়, রাখতে পারে না। ওকে, আপনি ফার্স্ট কোনটা করলেন? হ্যাঁ, তারপর? হ্যাঁ, তো তারপরে আমি কিছুদিন পরে ঢাকাতে আসছিলাম একবার, সাভারে। সাভারে? হ্যাঁ। হ্যাঁ, ঢাকা সাভারে আসছিলাম। এইখানে আমার একটা লোক ছিল, ওদের অনেকদিন খুঁজছি, পাই না। একদিন একজন খোঁজ দিছে যে সাভারে মজিদপুর থাকে। তখন আসার পরে দুইজন আসছিলাম, 5 তলা ফ্ল্যাটে থাকতো। তখন আমি বললাম যে আচ্ছা ভাই, এখানে এই নামে কেউ থাকে? এতে বলে না, থাকে না। বিল্ডিং এর মধ্যে